হ্যালো 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 খুশি, হ্যালো 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 খুশি, শোন শোন শোন, তোর কি মনে হয় যে আমার মাথা খারাপ হয়ে গেছে? আমি ম্যাড? না না, তুই একটু আগে বলেছিস, তুই বলিসনি যে আমি টাইগারকে বাথরুমে আটকে রেখেছি কিনা? তোর কি মনে হয় যে আমি টাইগারকে বাথরুমে আটকে রাখি, তারপর যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তখন পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই এসে, পুলিশ আমাকে পুজো করবে? আরে বাবা, যদি সেরকম কিছু নাও হয়, সিরিয়াস কিছু নাও হয়, জাস্ট একটু কনস্টিপেশন, তাহলে টাইগার বেরিয়ে কি করবে তোর কোনো ধারণা আছে? খুশি, তুই আমার কথা শোন। না না না, তুই আমার কথা শোন, লিসেন লিসেন লিসেন, শোন 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 শোন। আরে তুই বাবা মাকে জিজ্ঞেস কর না। আরে আজ বিকেলেই তো কথা হয়েছে বাবা মার সঙ্গে। হ্যাঁ খুশি, আমাদের বাড়িতে রবিনসন স্ট্রিটের মতো কোনো কাণ্ড ঘটেনি, ঘটেনি, প্লিজ। এই শোন শোন, তুই তুই কিন্তু বাবাকে আবার এই সব নিয়ে জেরা করে কথাবার্তা বলে অহেতুক একটা উত্তেজনার পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করবি না। কি করবো আমি? আমি এখন বাড়ির পেছন দিকে গিয়ে ওই পাঁচিল থেকে উকি ঝুঁকি মারবো, যে দেখবো, তারপর যদি দেখি জানলা দিয়ে উকি মেরে যা যার কিছু হয়নি, যা যা আমাকে ছাল। আরে দেখ, এমনিতেই ঠান্ডা পড়েছে, আমার সিজন চেঞ্জে ঠান্ডা লেগে গলা ফলা বসে আছে, তুই কি হ্যাঁ বাঁশবেরিয়ায় খবর দেবো? বাঁশবেরিয়া থেকে ওরা কি করবে? ওরা ডানা মেলে উড়ে উড়ে চলে আসবে এই মাঝরাত্রিরে? এই তুই রাখ তো, তুই ফোনটা রাখ, ফোনটা রাখ, তুই ফোনটা রাখবি না? না 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 না, রাখ 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 রাখ। তুই এই ছোট বোন হয়ে বড় দাদার ওপর সিবিআই গিরি করাটা বন্ধ কর আমার বোন। আমি তোকে প্লিজ প্লিজ, আমি তোর পায়ে পড়ছি, নালে কিন্তু খুশি আমি ফোনটা কেটে দেবো। আমি কেটে দেবো, আমি কাটছি, আমি কাটছি 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 টাইগার মানে হিটলার, মানে আমার মেজো জ্যাঠামশাই এই প্রায় 35-40 মিনিট হলো এই শীতের রাত্রে বাথরুমে ঢুকেছেন, বেরোচ্ছেন না। তো আমি নানাভাবে চেষ্টা করছি, কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তাই নিয়েই খুশির সঙ্গে কথা হচ্ছিল। খুশি আমার একমাত্র বোন, ও আমেরিকায় থাকে, ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, রিসার্চ করে, সেই কাজেই এখনও আমাদের এই এলাহাবাদ, লখনৌ, কানপুর, দিল্লি, আগ্রা, সে বিরাট একটা কোন প্রজেক্ট নিয়ে এসছে। লখনৌয়ে বিশাল বাংলো পেয়েছে, ওখানেই বাবা মাকে নিয়ে গেছে। ফলে আমাদের এই বিশাল বাড়িতে, পুরনো বাড়িতে আমি আর আমার জ্যাজা, মানে আমার মেজো জ্যাঠা, জ্যাঠা সাহেব কোম্পানির বড় কর্তা ছিলেন। প্রতিদিন রাত্রিরে 1 বাটি গরম দুধ, 3টে রুটি আর 2টো রসগোল্লা, এই হচ্ছে একজন নবতিপর বৃদ্ধের ডিনার। আমি দুধটা গরম করে দিই। তো আজ কি হয়েছে, মানে যার একটা নিয়ম হচ্ছে যে ঠিক কাঁটায় কাঁটায় 9:30 ওনাকে ডিনারটা দিতে হবে। 9:29 নয়, 31 নয়, একেবারে 9:30। তো আমি ওই আর কি একটা নেটফ্লিক্সে সিরিজ দেখতে ব্যস্ত ছিলাম, বোধহয় 2-1 মিনিট এদিক ওদিক হয়ে গেছে, হঠাৎ শুনি প্লিজ, আরে 2-1 মিনিট অন্তত আমাকে এক্সট্রা টাইম দাও। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? মন্ত্রী প্রধান দেশের মানুষকে সঙ্গে নিয়ে থালাবাটি বাজান, তাহলে কি তার মাথাটাও? এই হচ্ছেন আমার মেজো জ্যাজা, আমার জ্যাজা মশাই। মানে কংগ্রেসের সঙ্গে ওনার সম্পর্ক হচ্ছে ফেভিকল কা মজবুত জোর হ্যায়, টুটেগা নেই আজীবন। সারা পশ্চিমবঙ্গে যদি কখনো কংগ্রেসের ভোট কমতে কমতে 1 হয়ে যায়, সেই একমাত্র ভোটটি হবে ওনার ভোট। এই হেন জ্যাজা মশাই বেরোচ্ছেন না বাথরুম থেকে, কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি দেখেছি যে আমার জীবনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ঘটনা, ইম্পর্টেন্ট দিন, মুহূর্ত কোনো না কোনোভাবে আমার জ্যাজার সঙ্গে জড়িয়ে রয়েছে। তো আজকে বেরোচ্ছেন না দেখে আমি অনেক ভেবেচিন্তে আমাদের বাড়ির পুরনো কাঠমিস্ত্রি গবাদাকে ফোন করলাম। গবাদা ওই দিক থেকে ফোন ধরে বললো, হ্যালো কে ছোটবাবু, হ্যাঁ কি হয়েছে? মেয়ে কথা হাঁক দেখিয়ে বেরোচ্ছিল। তো তো কি হয়েছে, আমি কি করতাম? এত রাত্রে তো যেতে, আরে আমার বইয়ের তো সম্ভবাতি, এখন কাঠের কাজ করতে যাচ্ছি শুনলে কোথায় যাচ্ছ, কি ব্যাপার? মেজো কথা আটকে গেছে।
আচ্ছা বেশ, আমি একটা কাজ করছি, আমার ফোনটায় চার্জ নেই, বুঝেছো তো? আমি একটু চার্জ দিয়ে নিই, চার্জ দিয়ে নিয়ে গিয়ে তোমার ওখানে ভিডিও কলে দেখাবো যে সত্যি সত্যি কাজে যাচ্ছি, নো প্রবলেম, ঠিক আছে? আমি আসছি, ফোনে চার্জ দিয়েই আসছি, ওকে, রাখছি। সেই থেকে গওয়াদার ফোন চার্জ হচ্ছে, আর আমিও আশায় আশায় বসে আছি যে কখন ওই যে বলছিলাম না যে আমার জীবনের ইম্পর্টেন্ট ঘটনা মুহূর্ত এই কিছুক্ষণ বাদেই ঘটবে। প্রথমবার আমার লেখা পারফর্ম করে আমার ছোট মামাতো বোন, ও আবার ওই হুগলি জেলায় এসএফআই এর উঠতি নেতৃত্ব হয়েছে, খুব নাম টাম করেছে, ডাইনামিক, ও পারফর্ম করবে, ইউটিউবে আপলোড করবে। না না, আমি কোনো লেখক ফেখক নই, ওই সময় কাটাতে মাঝে সাঝে একটু স্কিট ফিট লিখি আর কি। আর আরও একটা আশ্চর্য ঘটনা আজ দুপুরে ঘটে গেছে। আমার নামে একটা কুরিয়ার এসছে রয় গোপী নামে, সুদূর নাগপুর থেকে। না, ছোটবেলা থেকে এই বাড়িতে আমাকে গোপী, গোপাল, গোপালা গোপালা, জয়নন্দ লালা এই করে করে বড় করা হয়েছে। কিন্তু নাগপুরে সেই অচেনা মহিলা আমার এই গোপী নামটা যে কোত্থেকে জানলেন কে জানে। এবং আরো আশ্চর্যের বিষয়, ওই কুরিয়ারের মধ্যে কি আছে জানেন? जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। শ্রী হনুমান চালিসা। আমাকে শ্রী হনুমান চালিসা কে যে পাঠিয়েছে। কিন্তু এদিকে যা যা কাণ্ড কারখানা করছে, সত্যি সত্যি যদি যার কিছু হয়ে যায়, আমার আবার একটা নার্ভাস টেনশন, মানে কি হয়, কেউ যদি আমাকে চেপে ধরে বা বেশি জেরা করে, আমি তুতলে মুতলে গিয়ে আমার কথা আটকে যায়। তার জন্যও যা সে কথায় পরে আসছি। এদিকে আমাদের কাঁড়ি গোষ্ঠীর আত্মীয় স্বজন যাদের গত 5 বছরে কাউকে দেখা যায়নি, এখন যার কিছু হলে তারা তো এসে বলে, কে গোপী, হ্যাঁ মেজদার ট্রিটমেন্ট ঠিক মতো হতো তো? ও গোপীটা একটা হোপলেস, কিচ্ছু না। হ্যাঁ রে গোপী, মেজদার নাকি বুকে পেসমেকার বসেছিল। তার সঙ্গে রয়েছে হচ্ছে পাড়া প্রতিবেশী। এই পাড়া প্রতিবেশী এই শব্দগুলো এখন কেমন মঙ্গল গ্রহের মনে হয় না? আমাদের ছোটবেলায় দেখেছি যে এ বাড়িতে ও বাড়িতে তরকারির বাটি নিয়ে যাওয়া হচ্ছে, ছাদে ছাদে গল্প হচ্ছে, জানলায় জানলায় গল্প, একসাথে বেড়াতে যাওয়া, পিকনিক। কিন্তু আজ এইরকম কঠিন মুহূর্তে আমি ভেবেই পাচ্ছি না কোন প্রতিবেশীর বাড়িতে গিয়ে আমি বেল বাজাবো আর সে এক মুখ বিরক্তি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসবে না। বিশেষ করে কোভিডের পরে তো অসুখ বিসুখ শুনলে লোকে কি রকম টেনশনে ঘাবড়ে গিয়ে। অথচ যার যদি সত্যি সত্যি কিছু হয়, আমাকে তো ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। উনিই তো এসে প্রথমে সার্টিফিকেটগুলো লিখবেন। আচ্ছা, যার কিছু হলে তো আমার দুঃখ হওয়া উচিত, কষ্ট পাওয়া উচিত, আমার সারা জীবন যাকে। অথচ দেখুন আমি কিরকম ভাবছি যে নিজে কিভাবে সেফ থাকা যায়, আমার যাতে কোনো প্রবলেম না হয়। মানুষ কবে থেকে এত আত্মসচেতন হয়ে ওঠে, নিজের কথা ভাবতে শুরু করে? এটাই কি ম্যাচিওর হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া? মানে আমি যে বয়সে পৌঁছে গেছি, এই বয়সে পৌঁছেই কি মানুষ ম্যাচিওর? না, তাই বা বলি কি করে? কারণ আমার বয়সে এই বাড়িতে এমন সব স্যাম্পেল আমি দেখেছি। এই আমার বড় পিসির কথাই ধরা যাক না, একেবারে উত্তম কুমারের অন্ধ ভক্ত। ও সারা জীবন ধরে বলে এসছে আমার বাবাকে যাকে বিয়ে যদি করতেই হয়, নো ধর্মেন্দ্র, নো জিতেন্দ্র, অনলি ওয়ান উত্তম কুমার। এখন বাবা যা এরা কোথায় উত্তম কুমারকে খুঁজে পাবে? আজীবন সেই জন্য বিয়েই করলো না। এবং সেই সঙ্গে আবেগের যে কথা বলছিলাম, মানে আমার তো স্পষ্ট মনে আছে ঘটনাটা, আমি ঠিক চাক্ষুষ করিনি, কিন্তু শুনে শুনে মনে হয় যেন আমার চোখের সামনেই ঘটেছে। আমার পিসি কি করতো, দেখতে খুব সুন্দর ছিল, সকালবেলা উঠে এই পুজো আচ্ছা করতো, তারপরে এই কী সব প্রাণায়াম করে এইখানে এত বড় খবরের কাগজ নিয়ে এই একটা কাঁচের গ্লাসে করে চা খাবে আর খবরের কাগজ পড়বে। এমন সময় খবর এলো তিনি নেই, উত্তম কুমার মারা গেছে। ব্যাস, হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গেল, চারিদিকে চা ছড়িয়ে পড়লো, আর পিসি সারা গায়ে একটা সাদা বিধবার থান জড়িয়ে নিয়ে সোজা চলে গেল ভবানীপুরে একটা 1 কামরার বাড়ি ভাড়া করতে, উত্তম কুমারের পাড়ায়, আজীবন বৈধব্য পালন করবে বলে। এই সমস্ত কারণের জন্যই না বাবা মার মধ্যে যখনই ঝগড়া হতো, মা বলতো, চুপ করো তো তুমি, তোমাদের পাগলের গোষ্ঠী।
আমাদের গোষ্ঠী পাগলের না স্বয়ংসেবকের সেটা আমি জানি না ঠিকই, কিন্তু এটা ঠিক আমি দেখেছি এই বাড়িতে না অনেক সময় একেবারে আবেগের বন্যা বয়ে যেত। কিন্তু সে কথায় পরে আসছি। এই যাজার যেরকম বলছিলাম না, যাজার এরকম অনেক রকম বিচিত্র বিচিত্র খেয়াল আছে জানেন তো, বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এত কনসার্ন থাকে না, মাঝরাত্রিরে তার প্রেশার চেক আপ করতে হবে। আর সেটা করবেন আমাদের এই প্রতিবেশী ডাক্তার অনাথ বন্ধু সেনগুপ্ত। এমনিতে ডাক্তারবাবু অত্যন্ত সজ্জন ভালো মানুষ টাইপের, কিন্তু মানে একদিন কি হয়েছে, প্রায় রাত্রির 2টোর সময়, সারাদিন হয়তো অনেক পেশেন্ট দেখেছেন, ক্লান্ত, ডাক্তারবাবু ঘুমোচ্ছেন, যা ফোন করলো তাকে ঝনঝন করে ফোন বুঝে উঠলো। ডাক্তারবাবু একটু বিরক্ত হলেন, কিন্তু ভদ্রলোক কি করবেন, তো তিনি নেমে এলেন। আর যা ওই একটা ঢাউস ট্রানজিস্টার নিয়ে আর তার সঙ্গে একটা টুল নিয়ে ডাক্তারবাবুর চেম্বারের সামনে গিয়ে হাজির। আর সেখানে ওই রাশিয়া না জাপান কোথাকার একটা কি অদ্ভুত রেডিও স্টেশন থেকে ধরে তারস্বরে বাজাতে শুরু করলো, কারণ ডাক্তারবাবু নাকি ফোন ধরতে দেরি করেছেন, যদি তার ঘুমিয়ে পড়েন না ধরেন। তো যাই হোক, ভদ্র মানুষ নেমে এলেন, এসে যার প্রেশার চেক আপ করতে করতে, মির্জা, আপনার চেক আপটা কাল সকালে করার যেত না? তার আগে যদি মরে যেতুম? কিচ্ছু হতো না মির্জা, আপনার মধ্যে দিনে দিনে একটা মোদি সিনড্রোম গ্রো করছে। মানে পর মুহূর্তে কি চমক দেবেন নিজেও ভালো করে জানেন না আর কি, সবসময়। অনাথ, তোমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? তুমি এই আমার মধ্যে ওই ওনাকে দেখতে পাচ্ছ? হেন যাজা মশাইকে আমি দেখেছি অনেকবার, মানে আবেগের আতিশয্যে, এমনিতে কিন্তু দেখে ঠিক বোঝা যায় না অত আবেগ টাবেগ আছে, কিন্তু সবচেয়ে যেটা স্পষ্ট আমার মনে আছে ছোটবেলায়, যেদিন ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো, পরদিন ইন্দিরা গান্ধীকে দাহ করা হবে, তো সেইটা এই টেলিভিশনে দেখানো হচ্ছে। আমাদের বাড়িতেই প্রথম টেলিভিশন এসেছিল, আমাদের পাড়ায় পাড়া শুদ্ধ লোক এখানে বসে দেখছে। আমার রাশভারী গম্ভীর বামপন্থী বাবা, তাকেও দেখছি এই চেয়ারে বসে ওই টেলিভিশন সেটে ওই সব দেখানো হচ্ছে। আর ওরে বাবা, হিটলারের সে কি কান্না, হাউ 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 করে কাঁদছে। আমার ঠাকুমা মারা যাওয়ার সময় এত শোক দেখিনি যা দেখেছি ইন্দিরা গান্ধীর বেলাতে। কাঁদতে কাঁদতে এসে দেখছে, বসে টিভিতে দেখানো হচ্ছে ইন্দিরা গান্ধীকে দাহ করা হচ্ছে। আমার কিন্তু সেদিন খুব আনন্দ হয়েছিল, না ইন্দিরা গান্ধীর জন্য নয়, আসলে তার কিছুদিন আগেই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর আমি তো পাড়ার মুকুদাকে দেখলেই মনে করতাম কপিল দেব, আর মনাদাকে দেখেই মনে হতো মদনলাল, আর বাবাইদা যখনই ব্যাট করতে নামতো মনে হতো যেন মহিন্দ্র অমরনাথ। নিজেকে সবসময় কল্পনা করতাম সুনীল গাভাস্কার। এমনিতে তো বড়রা ওদের টিমে আমাদের নিত না, কুচো কাঁচা বলে এলেবেলে সরিয়ে দিত, কিন্তু ইন্দিরা গান্ধী মারা যাওয়ার ওই আবহের মধ্যে ওদের ম্যাচে ম্যান কম পড়েছিল, সুতরাং আমরা চান্স পেয়ে গেলাম। ও সে কি আনন্দ, ম্যাচ খেলবো। না ম্যাচ খেলা মানে বিরাট কিছু না, ওই ড্রেন থেকে গিয়ে বল কুড়িয়ে নিয়ে আসা আর ফিল্ডিং করা। আরে তাতে কি ম্যাচ, তো সেই ম্যাচ সেদিন আমরা জিতে গেলাম। ও দাদা, ও বাবা, আমি ম্যাচ জিতেছি, ম্যাচ ম্যাচ যা ম্যাচ ম্যাচ ক্রিকেট ম্যাচ জিতেছি, ম্যাচ ম্যাচ ম্যাচ। ছেলে, কোনো কাণ্ডজ্ঞান হচ্ছে না তোমার? আজকের এই শোকের দিনে যখন ইন্দিরাজিকে এত শাস্তি, চ চ তোকে বাথরুমে আটকে রাখবো, চ চ। সেই আমার বাথরুম জীবন যাপনের শুভ সূচনা হলো। আর এরপর থেকে যখনই আমি কোনো দুষ্টুমি করতাম, বড়দের অবাধ্য হতাম, আমার যা নিয়ে গিয়ে আমাকে ওই বাথরুমে আটকে রাখতো। আর সেই ভয়ে কিনা জানি না আমার মধ্যে আরেকরকম মানে উত্তেজনা, ভয়, কিরকম নার্ভাস হয়ে পড়া এইসব ছিল, তুতলে ফুতলে যাওয়া। আর ব্যাপারটা ধরা পড়লো আমাদের পাড়ার রসুন সন্ধ্যায়। রসুন, রবীন্দ্র, সুকান্ত, নজরুল একসাথে হয় না, কম্বাইন সন্ধ্যা, তো সেই সন্ধ্যায় বাবারাই সব আয়োজন করেছিল। তা সেখানে ঠিক হলো যে ছোটদের আবৃত্তি প্রতিযোগিতা হবে রবীন্দ্রনাথের মাঝি কবিতা। তো ওই মাঝি কবিতার মধ্যে দিয়েই বাবারা হয়তো ওই বামপন্থী রবীন্দ্রনাথকে আবিষ্কার করবার চেষ্টা করছিলেন। তা প্রতিদিন বিকেলবেলা ওই প্রাইমারি স্কুলের রেখা দিদিমণি এসে ঠিক এইখানটায় আমাকে আবৃত্তি শেখাতো।
মা, তুমি যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। হিটলারের ব্যাপারটা ছিল বিলকুল না পছন্দ। এখানে আমাকে আবৃত্তি শেখানো হচ্ছে, আর হিটলার আমার পেছন দিয়ে গজগজ গজগজ করে বলতে বলতে যাচ্ছে। কমিউনিস্টিক কারবার চলছে, সমু বাড়ির ছেলেকে মাঝি হতে বলছে। মাঝি রবি ঠাকুরের আর কোনো ছড়া পেলে না, যত সব কমিউনিস্ট হয়েছে। হ্যাঁ, আর বলবার নয়, একেবারে যা তা। তো সত্যি সত্যি যেদিন আবৃত্তি প্রতিযোগিতা, আমি তো প্যান্ডেলে গিয়ে একেবারে দেখি সুবিনয় কাকু তার ভরাট গম্ভীর গলায় অ্যানাউন্সমেন্ট করছে। সুবিনয় কাকু এক্স নকশাল, পরে বাবাদের সঙ্গে ওই বামপন্থার মূল এতেই ছিল। তো সুবিনয় কাকু বলছে, এর পরের প্রতিযোগী রুদ্রতেজ রায়, এবারের প্রতিযোগী সুকন্যা সেন। সুবিনয় কাকু সংস্কৃতির হোল টাইমার, এমনিতে ছোট ছোট বাচ্চাদের বাংলা পড়ায়, আর সারা বছর ধরে বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, একাঙ্ক নাটক কম্পিটিশান এই সব করে বেড়াতো আর কি। তো ওই সুকন্যার নাম বলা মাত্র দেখলাম আকাশ থেকে যেন একটা পরী নেমে এলো, অ্যাঞ্জেল, কিংবা ওই যে দোকানে সেই পুতুল বিক্রি হয় না, বার্বি ডল, ওই রকম একটা ফুটফুটে মেয়ে সোজা মঞ্চের ওপর উঠে গেল, আর উঠে গিয়ে আবৃত্তি বলতে শুরু করলো। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? মেয়েটা আবৃত্তি বলে যেই চলে গেল দর্শকদের মাঝখানে, সবাই ওকে গাল টিপে দিচ্ছে, আদর করছে, বলছে মন প্রডিজি প্রডিজি প্রডিজি। মানে তখন বুঝলাম না, কিন্তু পরে বুঝেছি একটা বিশেষ কিছু ব্যাপার স্যাপার হবে হয়তো। আর আমার না আরও কিরম সিদিয়ে গেল যে সুবিনয় কাকু বলল, এবারের প্রতিযোগী রুদ্রতেজ রায়। আমি তো যাচ্ছি, দেখছি মেয়েটাকে নিয়ে তখনও আধিক্ষেতা চলছে। আমি কি বলবো না এই করতে গিয়ে হঠাৎ বললাম, নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখেছি কত, দেখবো আর ছুচোর গলায় চন্দ্রহার। ওরে আমার রাখালি, কত ঢঙি দেখালি। ওরে আমার রাখালি, কত ঢঙই দেখালি, এই পর্যন্ত বলেছি। দেখি উইংয়ের ধার থেকে একটা হাত আমাকে বলছে, চলে এসো গোপী, চলে এসো। যাক বাবা, মুখ থেকে একটা পাথর নেমে গেল। আমি উইংয়ের ধারে যেতেই বাবা আমার কান ধরে হিড় 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 করে টানতে টানতে নিয়ে এসে সোজা বাড়িতে যার সামনে। কে শিখিয়েছে ওকে এসব? ও কোত্থেকে শিখলো, কিভাবে শিখলো এইসব? আমি একটা প্রশ্ন করেছি, কোনো উত্তর নেই। অফিসের ফাইল লিখে যাচ্ছে, কোনো কনসার্নই নেই। কিন্তু এই যাকেই এর কিছুদিন পরে দেখলাম, ওরে বাবা আমার ব্যাপারে কি কনসার্ন। যেবার আমি হাফ ইয়ারলি পরীক্ষায় 100 অঙ্কে 3 পেয়েছিলাম, না 4-5ও হতে পারে না, আমাদের 3ই হবে, এরকম একটা ব্যাপার। সেই সময় আমাকে নিয়ে গিয়ে আমাদের পাড়ার বিখ্যাত অঙ্ক টিচার ছিলেন হাই স্কুলের ঋষিকেশ বাবু, মানে 6 to 12 সবাই ঋষিকেশ বাবুর কোচিংয়ে গিয়ে অঙ্ক করতো। তো ওখানে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে দেওয়া হলো। তা ঋষিকেশ বাবু বছরের শুরুতে ব্যাচ তৈরি করতেন, ওনার একটা সিস্টেম ছিল, অনেকটা ওই ময়রার দোকানে যেরকমভাবে সন্দেশ রাখা হয় 10 টাকা 20 টাকা 30 টাকা, ওই কোয়ালিটি অনুযায়ী উনি ছাত্র নির্বাচন করতেন, ব্যাচ তৈরি করতেন আর কি, ভালো ছাত্র, খারাপ ছাত্র, মাঝারি ছাত্র। তো আমাকে যে ব্যাচটায় ভর্তি করা হলো, হারি মুন সৌগত, বললাম যাক বাবা, এটা অন্তত নিশ্চিন্ত হওয়া গেল, মেয়েটা অঙ্কে অন্তত প্রডিজি নয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমার ভুল ভেঙে গেল। মেয়েটা শুধু আবৃত্তি নয়, অঙ্কেও ব্রিলিয়ান্ট, সুপার। শুধু ও নয়, এই ব্যাচের প্রত্যেকে অঙ্কে দুর্দান্ত। তাহলে এটা কিরকম হলো? এইরকম একটা দুর্দান্ত ব্যাচের মধ্যে ঋষিকেশ বাবু আমাকে কি করে নিলেন? নিশ্চয়ই ওনার কোথাও একটা ভুল হয়েছে। মোটেই না, উনি তোমাকে নিয়েছিলেন তোমার বাপ জ্যাঠার একাডেমিক রেকর্ডকে মাথায় রেখে গোপাল। কি জানি, হবে হয়তো বাপ জ্যাঠার একাডেমিক রেকর্ড দেখেই। দুটো ব্যাপার আমি লক্ষ্য করলাম। এক, মুনের ঘোড়ার ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্ট, হর্স রেস।
আমরা তখন ঘোড়া বলতে কি জানি? হ্যাঁ, আমরা তখন ঘোড়া বলতে জানি হচ্ছে শোলে সিনেমা, আর শীতকাল এলে অজন্তা সার্কাস, আর ওই টেলিভিশনে ঋত্বিক রোশনের বাবা ঘোড়ায় চড়ে গান করতে করতে চলে যায়। आज उनसे पहली मुलाकात होगी, फिर आमने सामने बात होगी, फिर होगा क्या क्या पता क्या खबर, फिर তো ওই সৌগতর এক মামা না পিসে খেয়ে ওই আমাদের রেস কোর্সে চাকরি করতো, সেই জন্যে ও ঘোড়ার ব্যাপারে নানা রকম জ্ঞান অর্জন করে সেই সব ফান্ডা মুনকে দিত, আর মুন হা করে সেসব শুনতো। আর সবসময় সৌগত মানে সেই ফুটবল খেলায় পুলিশম্যান মার্কিং পাও না, এইভাবে মুনকে আটকে রাখতো, কাউকে ওর ধারে কাছে যেতে দিত না। আমাদের ক্লাসের শান্তনু, ও দার্জিলিং গেছিল আগের বছর, গিয়ে মেলে ঘোড়ার পিঠে উঠে একটা ছবি তুলে এনে সারা ক্লাসকে দেখিয়েছিল, কে রেলা ওরে বাবা। আর আমিও জানতে পারলাম যে এই বছর গরমের ছুটিতে নাকি আমরাও দার্জিলিং যাচ্ছি, বাড়ির সকলে মিলে। মানে সকলে মানে জ্যাজা, জ্যাম্মা, আমি, মা। বাবারা তো সময় নেই, সামনে বিধানসভা ইলেকশন কোত্থেকে হবে। তো এই দার্জিলিং যাওয়ার দিন 15-20 আগে থেকে, যেদিন আমাদের টিকিট কাটা হয়েছে, যাই সব বন্দোবস্ত করেছে, অফিস থেকে ফেরবার পরেই আমার ডাক পড়তো জ্যাজার কাছে। জ্যাজা আমাকে সঙ্গে নিয়ে সোজা শিয়ালদা স্টেশন। দার্জিলিং মেল কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আমরা যে বগিতে উঠবো সেটা ঠিক কোথায় এসে দাঁড়ায়, রিজার্ভেশন চার্ট, তখন তো কম্পিউটারাইজ ছিল না, ওটা কতক্ষণ আগে টাঙানো হয়, ওখানে ভালো টি স্টল আছে কিনা, থাকলে চায়ের কোয়ালিটি কিরকম, কত লোকের ভিড় হয়, সমস্ত কিছু শার্লক হোমস একটা নোট বই বার করে। আর ফেরবার সময় কোনোদিন কলেজ স্ট্রিটের বিখ্যাত দোকানের শরবত, কোনোদিন ধর্মতলা থেকে মোগলাই পরোটা, কোনোদিন আবার আমাদের এই হাজরার মনের কবিরাজি কাটলেট। আমি যেতাম এই সমস্ত আকর্ষণেই, কিন্তু যেদিন সত্যি সত্যি আমাদের ট্রেন ধরবার কথা, আমরা যখন গিয়ে পৌঁছলাম, তখন দার্জিলিং মেল প্রায় স্টেশন ছেড়ে চলে যায়। আর কেন বলুন, ওই বাথরুম যা 35 মিনিট, আমি 40 মিনিট বেরোনোর আগে, ওই জন্য। যাই হোক, শেষ পর্যন্ত দার্জিলিংয়ে গিয়ে পৌঁছলাম। তা মেলে গিয়ে আমার তখন কাঞ্চনজঙ্ঘা টঙ্গা কিচ্ছু মাথায় নেই, আমি শুধু চারিদিকে দেখছি ঘোড়া, ওই ঘোড়ারা কুয়াশার ভেতরে হারিয়ে যাচ্ছে, আবার একটা পাক খেয়ে 10-15 মিনিট পর ফিরে আসছে। আমি ভাবলাম যাক, এইবার তাহলে আমার স্বপ্ন সার্থক হচ্ছে, দেখাচ্ছি তোকে সৌগত, জ্যাজা জ্যাজা আমি ঘোড়ায় চড়বো, ঘোড়া, হর্স হর্স। আলবাত চড়বি, আমিও চড়বো। এরপর থেকে শুরু হলো আমাদের ঘোড়ার খোঁজ। জ্যাজা ঘোড়াকে দেখে, কিন্তু যে ঘোড়াই দেখে পছন্দ হয় না। জ্যাজা বলে মিউল। আরে মিউল মানে যে খচ্চর, সেটা তো তখন জানতাম না, সে তো কলকাতায় এসে ডিকশনারি দেখে জেনেছি। তো এইভাবে আরো 3 দিন চক্কর মারবার পরে অবশেষে একটা ঘোড়া জ্যাজার পছন্দ হলো। কিন্তু জ্যাজা বলল, না না, আগে ওই ঘোড়ার মুভমেন্ট স্টাডি করে দেখতে হবে যে ওর খাদের কিনারায় যাওয়ার কোনো টেন্ডেন্সি আছে কিনা। ব্যাস, স্কুল কলেজের ছাত্রদের স্টাডি ট্যুরের মতো আমাদের ঘোড়ার পেছন পেছন শুরু হলো স্টাডি দৌড়। সামনে ঘোড়া ছুটছে, তার পেছনে জ্যাজা, আর তার পেছনে আমি। ঘোড়া ছুটতে ছুটতে হঠাৎ জ্যাজা বলে, গোপি মুভ মুভ, গোপি মুভ মুভ। আবার যেই ঘোড়া দাঁড়িয়ে যায়, স্টপ স্টপ স্টপ, আবার ছুটলে বলে মুভ মুভ মুভ, গোপি মুভ। আবার দাঁড়িয়ে গেলে বলে স্টপ স্টপ। এইভাবে আরো 3 দিন শুধু মুভ স্টপ এই করছি যখন, তখন ওই আস্তাবলের ওই দিক থেকে একজন ঘোড়ার সহিস পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল কয়েকদিন ধরে, এসে হঠাৎ একদিন জ্যাজাকে বলল, क्या बचपना साहब, घोड़े में सवार होके देखिए ना। জ্যাজা রাজি হয়েছে, আমি দেখতে পাচ্ছি আস্তাবলের দিক থেকে ঘোড়া নিয়ে এগিয়ে আসছে সহিস আমার স্বপ্ন। কিন্তু হঠাৎ একদল লোক, হাতে ঝান্ডা, মুখে স্লোগান, উই ওয়ান্ট গোর্খাল্যান্ড, উই ওয়ান্ট গোর্খাল্যান্ড, সুভাষ ঘিসিং জিন্দাবাদ, সুভাষ ঘিসিং উই ওয়ান্ট। জ্যাজা আমাকে বললো, না না, আর একদিনও দার্জিলিং এ নয়, চল।
কালই আমরা ফেরত যাবো, চল। আবার কলকাতা, স্কুল, কোচিং, ঋষিকেশ বাবু আর সৌগতর মুনকে ঘোড়া নিয়ে ফান্ডা দিয়ে যাওয়া। তো ঋষিকেশ বাবু কি করতেন, আমাদের এই অঙ্ক করতে করতে দিয়ে এমন একটা কঠিন অঙ্ক দিতেন যেটা ব্যাচের কেউই প্রায় সলভ করতে পারতো না। আর এই মাঝখানের মিনিট 15-20 মিনিট উনি বাড়ির ভেতরে গিয়ে টিভি সিরিয়াল দেখতেন, আমরা বলতাম সিরিয়াল ব্রেক। মানে ওই তখন হতো না, যোশন দস্তিদার সব বানাতেন, এই 13 পার্বণ, সেই সময় এই সব কাকিমার সঙ্গে বসে বসে চা বিস্কুট খেতে খেতে দেখতেন। তো একদিন কি হয়েছে, উনি এমন একটা পাতি অঙ্ক দিয়েছেন, মন তো খাস 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 বোধহয় ভুল করেই হবে দিয়েছিলেন, করে ফেললো। এই সেই সৌগত, এই ব্যাচের সবাই, এমনকি আমার মতো যে অঙ্কে খাজা, সেও প্রায় অঙ্কটা শেষ করে এনেছি আর কি। আর ওরা তো একেবারে শোর গোল হইচই যাতা করছে। আমার একটা এক্সট্রা খাতা ছিল, সেইটা নিয়ে সৌগত তাতে খারাপ খারাপ কথা লিখছে, আর সেইগুলো মুনকে পড়াচ্ছে, আর মুন সেগুলো পড়ে হি করে আরে খিলখিলে ঋষিকেশ, হিসিবেশ এই সব লিখে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে এইরকম শোরগোল হওয়ার সেই শব্দটা ওই দিকে গেছে ঋষিকেশবাবুর কানে, ও উনি এখানে ফিরে এসছেন। ক্লাসের মধ্যে সব কে ব্যাপার, কি ব্যাপার, কি হচ্ছে? সৌগত চালাক ছেলে আমার খাতাটা ফাট করে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে, কাটাকুটি খেলছিল, সেটা উনি খাপাত করে তুলে নিয়ে পাতা উল্টোচ্ছেন আর আমার দিকে তাকাচ্ছেন। তারপর একটা পাতায় এসে ওনার চোখগুলো এরমভাবে স্থির হয়ে গেল, আমার দিকে তাকিয়ে এসে সোজা ঝাঁপিয়ে পড়ে আমার বন্দুকখানা তুলে নিয়ে এই বল, ওই বল, এই বল, ওই বল। স্যার আপনার দুটো পায়ে পড়ি স্যার, স্যার ছেড়ে দিন স্যার, আপনার দুটো পায়ে পড়ছি স্যার, আমি সত্যি বলছি আমি কিছু করিনি স্যার, স্যার স্যার। সেদিন গা ভর্তি ব্যথা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আর শরীরে যত ব্যথা লেগেছিল, মনে ব্যথা লেগেছিল তার চেয়ে অনেক বেশি। ওইভাবে ক্লাস ভর্তি ছেলে মেয়ের সামনে অপমানিত হয়ে আমার মনে হচ্ছিল রাত্রিরে খুব শরীর খারাপ হবে, জ্বর আসবে, মানে হয়তো জ্বর আসতে পারে। তাই সেই আশঙ্কায় আমি বাড়ি ফিরে জানিয়ে দিলাম যে আজকে রাত্রিরে আমি আর খাবো না, আমার শরীর ভালো নেই। আর কি মনে হলো, যার ঘরে যার বিছানাতে গিয়ে আমি শুয়ে পড়লাম। তা আমার শরীর ভালো নেই, আমি খাবো না, এই কথা জানতে পেরে যা কি করলো, একটা গ্লাসে এতটা হরলিক্স আর তার থেকেও বেশি এতখানি চিনি নিয়ে কাট 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 করে গুলতে গুলতে আমার কাছে এগিয়ে এলো। পেট খারাপ হলে যা বলতো, খাও হরলিক্স খাও, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়বে। আবার কনস্টিপেশন হলেও যা বলতো, খাও খাও হরলিক্স খাও, গরমে একটা প্রেসার পড়বে, লুজ হয়ে কনস্টিপেশন ঠিক হয়ে যাবে। হরলিক্স যেন হরলিক্স নয়, সর্বরোগ হরা বিষণ্ণকরণী মৃত সঞ্জীবনী। সেই রাত্রে আর বিশেষ কিছু হয়নি, আমি যার বিছানাতেই কখন ঘুমিয়ে পড়লুম নিজেও জানি না। পরদিন সকালে একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটলো, বলছি 1 মিনিট। যা ও যা 40-45 মিনিট তো হয়ে গেল, এবার সারা অন্তত দাও, কি হচ্ছে কি? দেখো সবিতা মাসি কিন্তু 3খানা পাটিসাপটা করে গেছে, 2টো আমি খেয়েছি, একটা তোমার জন্য রয়েছে, তুমি যদি সারা না দাও আমি ওটা খেয়ে নেবো, তারপরে পরে বলবে না অসভ্য ছেলে, তুমি এইরকম কোনো কাণ্ডজ্ঞান নেই। যা গো তোমার পায়ে ধরছি, নাক কান মুলছি, আর কখনো দেরি হবে না। এই জেরিয়াট্রিক সমস্যা, মানে এরকম বয়স্ক লোকজন ট্যাকল করা, এই যে কি ব্যাপার না। আমি এর আগেও দেখেছি এসব রাত্রি 3টে-3:30 অবধি চলবে, তারপর বলবে আমি আজকে আর কিছু খাবো না, আমাকে 1খানা রুটি দে আর একটা রসগোল্লা খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, তবে কি বলছিলাম জানো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, যে পরদিন সকালে অত্যাশ্চর্য ঘটনা। তা আমি এখানে শুয়ে আছি, হঠাৎ মনে হচ্ছে কিন্তু পাখির কিচিরমিচির হচ্ছে, একদল পাখি। কোত্থেকে এলো? আরে বাবা, মুন, ও
ওই অঙ্ক ব্যাচের সবাইকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসছে, এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সৌগত টৌগত সবাই রয়েছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর বলছে, রুদ্র, আই এম রিয়েলি সরি রুদ্র। আর আমি মনে মনে বলছি, ঋষিকেশ বাবু, আপনি প্রতিদিন আমাকে কেন মারেন না? তো এই সব যখন চলছে, ওই দিক থেকে কোনোভাবে হিটলারের কানে এই শব্দ টব্দ গেছে আর কি। হিটলার ফট করে বলে উঠল, গোপাল, অগোপাল, কারায়েছে রে সকালে, বন্ধুরা বুঝি? সৌগত চালাক ছেলে টক করে গোপালটা ক্যাচ করে নিল। গোপাল, উলি বাবু, আমাদের রুদ্রবাবু গোপাল, গোপাল গোপাল, মুন গোপাল। মুন ওর ডাক নাম ছিল, সুকন্যার ডাক নাম। মুন হচ্ছে মুন গোপাল গোপাল। মুন ফিক করে হেসে বলল, ভাঁড় গোপাল ভাঁড়। আমি রুদ্র তেজ থেকে মুহূর্তে মুনের চোখে হয়ে গেলাম ভাঁড়, সৌজন্যে আমার জ্যাজামশাই। কিন্তু এই ঘটনাটার পর থেকেই না আমার সঙ্গে মুনের বন্ধুত্বটা খুব গাঢ় হয়ে গেল। আমি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে 4 মারলে মুন হাততালি দিত। আবার সৌগত যখন এগিয়ে এসে 6 মারতো, তখনও সিটি বাজাতে বাজাতে নাচতো। তো এইরকম একদিন ম্যাচ ট্যাচ খেলে বাড়িতে ফিরেছি, উড়িয়ে ভাস ধুমধুমার কাণ্ড লেগে গেছে, মানে অপ্রত্যাশিত। সামনে বিধানসভা নির্বাচন ছিল, বাবা চিফ ইলেকশন এজেন্ট, তো বাবার ওপর দায়িত্ব পড়েছে বাড়ি বাড়ি নিজের দলের প্রার্থীকে নিয়ে গিয়ে নমস্কার করে পরিচয় করানো। তা আমাদের বাড়িতে নিয়ে এসছে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে জ্যাজা প্রার্থীকে বলে, জ্যোতিবাবু নমস্কার, 5 বছরে একবার। শুনে তো একেবারে চোখ মুখ লাল বাবার। আসলে তখন জ্যোতিবাবু সাতগাছিয়া কেন্দ্রের প্রার্থী ছিলেন, এখন মুখ্যমন্ত্রীর পক্ষে তো সম্ভব ছিল না প্রতিদিন নিজের কেন্দ্রে যাওয়া। বিরোধীরা এইসব ছড়া বানিয়ে ওখানে দেওয়ালে দেওয়ালে লিখেছিল, আনন্দবাজার পত্রিকায় খবরও হয়েছিল। আর জ্যাজার রাগ ছিল অন্য জায়গায়। আমাদের ওই বর্ধমানের ওই দিকে দেশের বাড়ি আছে, সেখানে বেশ কিছু জমি জমা আছে। তো সেই জমি জমা নিয়ে ভাগ চাষিদের সঙ্গে একটা ডিসপিউট চলছিল। বাবাকে গেছিল, বাবা আমাদের তরফ থেকে মিটিংয়ে গেছে। এবার মিটিংয়ে গিয়ে বাবা যেরকম বলে সবসময় যে ওই লাঙল যার, জমি তার, এইসব বলে ফলে এসছে, ফসল তার। তাতে আমার দুটো কাকা জ্যাঠা, তারপরে ভাই দাদা, এরা খুব রেগেছিল। চুপি চুপি এসে ও জ্যাজাকে নালিশ করে গেছিল। জ্যাজা তককে তককে ছিল কবে এর প্রতিশোধ নেবে, আর এই সুযোগে জ্যাজা প্রতিশোধটা নেবে। ক্যান্ডিডেট বাড়ি থেকে যেতেই মুখে ভর্তি, যেন মনে হচ্ছে রক্ত মাথায় উঠে গেছে। বাবা গম্ভীরভাবে বলল, এনাফ, এনাফ ইজ এনাফ। এই বাড়িতে আর একদিনও নয়, না তুমি কোনো কথা বলবে না মেজদার, একদিনও নয়। যতদিন না ইলেকশন মিটছে, আমি গোপীকে আর তোমার বৌমাকে আমার শালার ওখানে বাঁশবেড়িয়ায় রেখে আসবো। তারপর থেকে পাকাপাকিভাবে আলাদা। অনেক হয়েছে, না না তুমি কোনো কথা বলবে না। আলাদা? জ্যাজাকে ছেড়ে, এই লাল মেঝের কড়িকাঠের খড়খড়ির জানলাওয়ালা বাড়ি ছেড়ে আলাদা? সত্যি সত্যি আমি জীবনে প্রথমবার অনুভব করলাম যে বাইরের পৃথিবীর বড় বড় ঘটনাগুলো আমাদের ছোট ছোট বেঁচে থাকা, মান অভিমান, সম্পর্ক, এই সমস্ত কিছুর ওপর কিরকম সর্বগ্রাসী ছায়া ফেলে। বাঁশবেড়িয়ায় গিয়ে আমার প্রথম খুব মন খারাপ হতো, যার জন্য, আমাদের হাজরা মোড়ের বাড়ির জন্য। আমার বড় মামা ছিল জুট মিলের লিডার, ট্রেড ইউনিয়ন করত। ওদের তখন অবস্থা খুব খারাপ। ওই আমার বড় মামা তো দাদা, বাবুদা, ও আমার থেকে 5 বছরের বড়, আর বাবাই ও আমারই বয়সী। আর ওদের ছোট বোন বুলটি তখন সবে হয়েছে, ওই এখন যে হুগলি জেলার SFI এর বড় নেতৃত্ব হয়েছে না, ইউটিউবারও। তা ওদের ভালো করে বাজার টাজারও হয় না, মাছ হয় হলে 1-8 দিন হয়তো বাটা কিংবা চারা। আর আমাদের বাড়িতে ওরে বাবারে, হিটলারের নিজের হাতে করা বাজার, ভেটকি, চিংড়ি, ইলিশ এসব ছাড়া তো কিছু ঢোকেই না। প্রত্যেক রবিবারে খাসির মাংস। জ্যাজার মুখটা মনে পড়লেই না। কিন্তু এই সমস্ত দুঃখ আমার উধাও হয়ে গেল ধীরে ধীরে, যবে থেকে মামাতো ভাই দাদাদের সঙ্গে আমি গেলাম ওই বিশাল ফুটবল মাঠে ফুটবল খেলতে। ভাইদা, বাপ্পাদা সবাই মিলে একসঙ্গে আমাকে নিয়ে যেত।
ফুটবল খেলাই নয়, খেলতে খেলতে কখনো লুকিয়ে লুকিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছি, কোনোদিন চুচড়োর ইমামবাড়া দেখতে চলে যাচ্ছি, কোনোদিন হংসেশ্বরী মন্দির, আবার কখনো বা ব্যান্ডেল চার্চ। একদিন তো বাবাইদা বলল, শোন বাড়িতে কিচ্ছু বলবি না, আমরা একদিন সন্ধ্যেবেলা লুকিয়ে লুকিয়ে ট্রেনে চেপে চন্দননগর যাব, চন্দননগর স্ট্যান্ড। না, সে যাত্রায় আর চন্দননগর যাওয়া হলো না, কারণ বামফ্রন্ট আবার জিতে গেল। জ্যোতিবাবু আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমার মামার বাড়িতে তো একেবারে উৎসবের পরিবেশ, এখন মনে হচ্ছে যেন ছুটি চলছে। বড় মামা তো হই হই, বড় মামার জীবনে এমনিতে ছুটি ফুটি বলে কিছু ছিল না, ছুটির দিনও মাইক্রোফোন হাতে নিয়ে তার বক্তৃতা। তো বোধহয় বামফ্রন্ট আবার জিতেছে, আবার জ্যোতিবাবু সেই জন্যে বড় মামা আমাদের সবাইকে ডেকে বললেন, শোনো তোমরা কাল সকালবেলা সবাই তেল তেল মেখে রেডি থাকবে, ভাগ্নে তোমাকে বড় দিঘিতে নিয়ে যাব, কলকাতায় তো সাঁতার ফাতার শেখা হয় না, এখানে নিয়ে গিয়ে তোমায় সাঁতার শেখাবো। সাঁতার! পরদিন সকাল হতে না হতেই তো আমরা সব তেল তেল মেখে রেডি হচ্ছি, তেল মেখে চান করতে যাব। হঠাৎ দেখি ওই বড় মামার জুট মিলের, এই যে কারখানা জুট মিল, সেইখানে ম্যানেজার বাবুর যে চেম্বার, তার ঠিক বাইরে বিহারি দারোয়ানজি বসতো, এই মোটা গোপ, তারপরে ছাতু খায়। সে এরকম খৈনি ডলতে ডলতে এগিয়ে আসছে বড় মামার কাছে। বাবু, কলকাতা সে ও ছোটা বাবু আর মাইজের জন্য টেলিফোন আছে। ম্যানেজার বাবু বুলালেন। টেলিফোন? আমার আর মার জন্যে? কলকাতা থেকে? কে ফোন করেছে? বাবা? না, বাবা যদি করেও তাতে ম্যানেজার বাবু খাতির করে সেখানে লোক পাঠাবে, এনে করবেন, আমার তো ঠিক বিশ্বাস। যা ভেবেছি ঠিক তাই। আরে যা সাহেব কোম্পানির বড় কর্তা ছিল, ওইসব জুট মিল টুট মিলে অনেক যোগাযোগ ছিল। সেই যোগাযোগ কাজে জাগিয়ে কোনো এক মালিক টালিককে ধরে তো ম্যানেজারবাবু তো আমাকে গেতেই কোল্ড ড্রিঙ্ক দিলেন, খুব খাতির টাতির করলেন। তারপর ফোন নিয়ে মা কথা বলছে, মা কি বলছে আমি জানি না, মা শুধু বলছে হ্যাঁ হ্যাঁ মিস্টার, হ্যাঁ হ্যাঁ মিস্টার। না না মিস্টার, আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ মা আমায় বললেন, কথা বলো। আমি ফোনটা ধরতেই যা আমাকে বললো, গোপী শিগগিরই বাড়ি চলে আয়, তোর জন্য কালার টিভি কিনেছি। কালার টিভি? আরে বাস! এই আর একটা সমস্যা ছিল বাঁশবেড়িয়াতে, ওদের তখন অবস্থা ভালো নয়, বাড়িতে টিভি নেই। ওই পাড়ার একজনের বাড়ির জানলায় গিয়ে বাবাইদা বাপ্পা ওরা সবাই একসঙ্গে এটা ঝুলে 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 টিভি দেখতো। তাও যতক্ষণ ওরা দেখতে দেয়, হঠাৎ মুখের ওপর দাম করে জানলা বন্ধ। আমার খুব প্রেস্টিজে লাগতো, আরে আমাদের বাড়িতে অত বড় টিভি পাড়া শুদ্ধ লোক দেখে মুখের ওপর বন্ধ করে দেয়। আরে যাক বাবা, এবার বাড়িতে গিয়ে কালার টিভি দেখা হবে। দুদিন বাদে বাবা এলেন, বাবার সঙ্গে মার অনেকক্ষণ কথাবার্তা হলো। কি হলো আমি জানি না, শুধু এইটুকু শুনলাম, জ্যাজা নাকি মাকে বলেছে, বৌমা আমার নিজের কোনো ছেলেপুলে নেই, থাকলে কি আমি তাকে গোপীর থেকে বেশি ভালোবাসতাম? ব্যাস সব অভিমান জল হয়ে গেল। আবার জিনিসপত্র গুছিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, হাজরা মোড়ের সেই লাল মেঝের বাড়ি। আর সেই থেকে আমাদের টেলিভিশনে রামায়ণ, মহাভারত, চিত্রহাট, চিত্রমালা, ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, সমস্ত কিছু রঙিন হয়ে গেল। এমনকি আমার রাশভারী গম্ভীর বামপন্থী বাবা যে সবসময় টিভিকে বলতেন হ্যাঁ ওকা বাক্স, তাকেও দেখলাম যবে থেকে এনডিটিভিতে প্রণয় রায় দ্য ওয়ার্ল্ড দিস উইক বলে একটা খবরের প্রোগ্রাম করতে শুরু করলেন, বাবাও বসে পড়ল টিভির সামনে শুক্রবার রাত্রি। এই সময় আমার বোন হলো। খুশি? ওই যে এখন আমেরিকায় থাকে, গোড়ায় যার সঙ্গে কথাবার্তা চলছিল, তো সবাই খুশিকে খুব আদর করতো, ভালোবাসতো, আমিও বাসতাম, হিংসেও করতাম। তো আর একটা ঘটনা ঘটলো, জ্যাজার কাছে আমি লেখাপড়া শিখতে শুরু করলাম ইংরেজি, নেসফিল্ডের গ্রামার। মানে বলতে দ্বিধা নেই যে আমি অঙ্কে যতই ঢ্যাঁড়স হই না কেন, এই জ্যাজার কাছে ইংরেজি গ্রামার আর ওই সুবিনয় কাকুর কাছে বাংলা, এই দুটোই কিন্তু আমি হায়েস্ট পাচ্ছিলাম। সেই সঙ্গে রাত্রিবেলা জ্যাজার সঙ্গে এক বিছানায় একসাথে ঘুমোনো। আবার কে ফোন করছে রে বাবা, আজকে তো এই ফোনের
এই খুশি হয় না আমি এমন ওকে ঝাড়বো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কোন কুরিয়ার? আচ্ছা এই কুরিয়ার সার্ভিস কি এখন মাঝরাত্রিরেও দেওয়া নেওয়া চলে না কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 আপনি এসেছিলেন তো দুপুরে? হ্যাঁ হ্যাঁ, এই দেখেছেন আমি তখন বললাম যে ওই 4 নম্বর আপনার ভুল হচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা 40, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি একটা কাজ করুন ভাই, আপনি কালকে সকালে এসে ফেরত নিয়ে যান। হ্যাঁ, এই রাত্রিবেলায়? কি বলছেন কি? ও আচ্ছা আচ্ছা, ওই ভদ্রমহিলা খুব ইনফ্লুয়েন্সিয়াল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, কিন্তু সমস্যা হচ্ছে কি যে বাথরুমে তো এখন টাইগার আটকে রয়েছে। আরে ধর, এই টাইগার সেই টাইগার নয়, আমার জ্যাঠা। জাপ করেন করুন তো। হ্যাঁ আপনি আসুন, আপনি আসুন, হ্যাঁ আসুন। ও বাপ রে বাপ, মানে দূরে বিয়ে করলে মানুষের কত সমস্যা হয় তাই না? মানে চেন্নাইয়ের জামাই, সে তার নাগপুরের শাশুড়ি, এখন পোস্টিং রয়েছে জামাই কলকাতায় আমাদের পাড়ার 44 নম্বরে। এখন শাশুড়ি ভুল করে ওই 44টা 4 লিখে ফেলেছে, সেই জন্য কুরিয়ার ওই হনুমান চল্লিশা আমাদের বাড়িতে চলে এসছে। সেটা আজকে রাত্রির মধ্যেই তিথি পাঁজি দেখে দিতে হবে ওই জামাইয়ের বাড়িতে, যাতে জামাইয়ের সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এখন সেই জন্য ইনফ্লুয়েন্সিয়াল শাশুড়ি কি করছেন, কুরিয়ার কোম্পানির মালিককে ফোর্স করছেন এই রাত্রিবেলা এসে নিয়ে যাওয়া। বাপ রে বাপ, কেন যে লোকে দূরে বিয়ে করে, ওরে বাবা। এই দূরের বিয়ে বলতে মনে পড়লো, আমাদের বাড়িতে একবার দূরের বিয়ের আসর বসেছিল। ওই যে বর্ধমানে আমার সব আত্মীয় স্বজন বলছিলেন না, ওইখানকার এক পিসির বিয়ে। সে এক অদ্ভুত বিয়ে, মানে সেখানে কোনো সিঁদুরদান হচ্ছে না, মালা বদল কিচ্ছু না, শুধুমাত্র সই করে বিয়ে। আরে বর্তমানে গ্রামে সব চলে নাকি? আমাদের বাড়িতে এই হিটলারের কি আপত্তি? আমার বাবা দাঁড়িয়ে থেকে ওই পিসির বিয়ে এইখান থেকে দিয়েছি। তো বিয়ের সময় ঠিক হলো যে ওই কদিন তো বাড়িতে অনেক লোকজন থাকবে, আমি যার ঘরে না থাকবো আমাদের চিলে কোঠার ঘরে। ভালো কথা, বিয়ের আগের দিন অনেক হুটোপুটি করেছি, তাই ক্লান্তও ছিলাম, চলে গেলাম সেই আমাদের চিলে কোঠার ঘরে। তো চিলে কোঠার ঘরে গিয়ে আমি একটু ক্লান্ত রয়েছি, ঘুমও এসে গেছে, ঘুমিয়েও পড়েছি, প্রায় চোখটা এগিয়ে গেছে। আমার সঙ্গে থাকবে রাজেন কাকা, আমার এক তুতো কাকা। খানিকক্ষণ বাদে রাজেন কাকা এলো। রাজেন কাকা এসে আমাকে জাপটে ধরলো। হ্যালো কাকা, কি করছো? আমার তো দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে। কাকা কোনো কথা শুনলো না। হিন্দি সিনেমায় সেই যখন দেখা যায় না, বৃষ্টি হয়ে যাচ্ছে, নায়ক নায়িকারা জাপটি করছে, চুমু খাচ্ছে, ওইভাবে। আরে কাকা গো, আরে পাচ্ছি না, আর দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দাও প্লিজ প্লিজ। কাকা কাকা হাতটা ঢুকে গেল আমার পাজামার ভেতরে, তারপরে কাকা আমাদের ছাদে যে জলের ট্যাঙ্কটা আছে ওইখানে নিয়ে গিয়ে ওইখানকার কলে আমাকে ধুয়ে টুয়ে এনে আমাকে এখানে শুয়ে দিল। আর তারপর পাশ ফিরে গদগদ করে নাক ডাকতে শুরু করলো। আর আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি, কখন একটু সকাল হবে, কখন একটু আলো দেখতে পাবো। আমার গা ঘিরঘির করছে, বমি বমি পাচ্ছে। ভোরের একটু ফিকে রেখা দেখা মাত্রই আমি চিলেকোঠা থেকে ছুটতে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ভাবছি কোথায় যাই কোথায় যাই, করতে করতে কেন জানি না সোজা চলে গেলাম জ্যাজার কাছে। গিয়ে যা যা ঘটেছে সমস্ত ঘটনা যাজাকে বলে দিলাম। যাজা সব শুনে সেদিন রাজেন কাকাকে ডেকে পাঠালো। তারপর রাজেন কাকার সাথে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন কোনো তালিবান জঙ্গি মার্কিন সেনা অফিসারের সামনে এসছে। সেইভাবে যাজা বলল, রাজেন, তোর ছায়াও যদি কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় দেখেছি, জুতিয়ে পিঠে ছাল চামড়া গুটিয়ে দেবো। রাজেন কাকা কোনো প্রতিবাদ তো করলোই না, মাথা নিচু করে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু এই ঘটনাটার পর থেকেই না আমি কীরকম যেন গুটিয়ে গেলাম। মানে অচেনা লোক দেখলে আমার অস্বস্তি হতো, কারোর সাথে মিশতে চাইতাম না। বিয়ে বাড়ি তো নয়, সবাই আমাকে বলতো ক্যাবলা ইয়ে নেলা খাপা। যায়া কিন্তু কখনো কিছু বলেনি, যা আমার সমস্যাটা পুরো বুঝতে পারত। আর আমার এই গুটিয়ে যাওয়ার সময়ই আমার বাবার ব্যাটারি যেন ডবল রিচার্জ হয়ে গেল। বাবা এইখানে তার পার্টি কমরেডদের নিয়ে মিটিং করতো আর বক্তৃতা দিত এইভাবে, কমরেড, অনেক দিন পর দেশে একটা অকংগ্রেসি সরকার গড়ে তোলবার সুযোগ এসছে আমাদের সামনে। আমাদের সমস্ত বিরোধী শক্তিকে একজোট হয়ে লড়াই করতে হবে। বোফোর্স নিয়ে কংগ্রেস যেভাবে ল্যাজে গোবরে হয়ে রয়েছে, আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল মিটিং করব।
সেখানে আমাদের সামনে থাকবেন হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানিজি, দেবী গৌড়াজি, তারপরে থাকবেন স্বয়ং ইন্দ্রজিৎ গুপ্ত, জ্যোতি বসু। পাছায় নিচাম অর্কেস্ট্র নাম। সে যা যতই ব্যঙ্গ বিদ্রুপ করুক, আমি কিন্তু ওই সময়টার মধ্যে একটা রাজনীতির গণগণে উত্তাপ বেশ ভালোই অনুভব করছিলাম। একদিন স্কুলে গেছি, দেখছি স্কুলের গেটে SFI এর এক দাদা এইভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বক্তৃতা করছে আর সব ছেলেরা শুনছে। সেদিন স্ট্রাইক হচ্ছে। কমরেড, 14টা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে দৃঢ় করতে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য কাজের অধিকারের দাবিতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা আজকে যারা ছাত্র, ভবিষ্যতের কর্ণধার। আমি না অর্ধেক কথার মানেই বুঝতে পারছিলাম না। সৌগত দেখলাম হাঁ করে শুনছে। আমি সৌগতকে বললাম, এই সৌগত, এই কর্ণধার মানে কি রে? ও সবসময় স্মার্ট উত্তর দেবে। বুঝতে পারলি না ক্যাবলা কথা কার? আরে কর্ণধার মানে ভবিষ্যতে যারা চাকরি বাকরি না পেয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে, তাদের বলে কর্ণধার। বললাম ধাত, এবার হয় না। এই এখন চলছে, দূর থেকে দেখতে পাচ্ছি ঋষিকেশ বাবু আমাদের ডাকছে, এইভাবে ডাকতেন স্যার। আমরা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন স্যার। শোন, আজকে তো আর তাদের স্কুল ক্লাস হবে বলে মনে হচ্ছে না। এক কাজ কর, 3টের সময় তোরা সবাই আমার বাড়িতে চলে আসবি, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ স্যার। তোদের ব্যাচটাকে আগে পড়িয়ে নিয়ে 5টা থেকে মুনকে নিয়ে আলাদা করে বসতে হবে। হ্যাঁ, রিয়েল ট্যালেন্ট পেয়েছে, প্রডিজি। আলাদা? মুন আমাদের থেকে আলাদা? সৌগতর মুখটা তো পাংশু হয়ে গেল, আর আমার হৃৎপিণ্ডটা যেন খসে পড়ে গেল। মন আমাদের থেকে আলাদা? আর এই মন খারাপ করার সময় যার মুডটাও খারাপ হয়ে গেল, কারণ দেশে কংগ্রেস হেরে গেল। তবে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলেন না, প্রধানমন্ত্রী হলেন বিশ্বনাথ প্রতাপ সিং। এখন জ্যোতিবাবুর মন খারাপ হয়েছিল কিনা সেটা তো তার মুখ দেখে, যাই হোক। তো এইরকম একটা সময়, একটা মন খারাপ করা বিকেলবেলায় যা হঠাৎ অফিস থেকে ফিরে আমাকে বলল, গোপী, সামনের মাসে আমার রিটায়ারমেন্ট। ভাবছি এই শীতেই একবার কাশি ঘুরে আসবো। জিম্মা পশ্চিমের ঠান্ডার ভয়ে যাবে না, তুই যাবি তো? কাশি? আরে বাবা বিশ্বনাথের দেবী বলছি, মানে তখনও পর্যন্ত স্বয়ং বাবা বিশ্বনাথ কিংবা বিসমিল্লাহ খান সানাই, কাশি বলতে এসব আমার কিচ্ছু মনে আসতো না। মানে যার কাছে ছোট থেকে কাশির যা গল্প শুনেছি, আমার মনে হতো একটা শ্রেষ্ঠ খাওয়ার জায়গা, প্যাড়া, পেয়ারা, রাবড়ি। কিন্তু কাশি যাওয়ার পরে যা বললো, কাশির হাওয়া, পশ্চিমের ঠান্ডা হাওয়া গোপী, অত্যন্ত ডেঞ্জারাস। এই ঠান্ডা যদি একবার চেপে বসে যায় তাহলে কিন্তু গেলি। কাজেই ওখানে গিয়ে এই টুপি আর এই মাফলার মোটে খোলা চলবে না, আর গরম জলে চান, তার সাথে হরলিক্স আর গার্গেল। কাশি মানে আমার কাছে শেষ পর্যন্ত দাঁড়ালো আরেকটা ব্যাপারও সেবার কাশিতে আমি লক্ষ্য করেছিলাম। মানে ওই গলিতে গলিতে মহল্লায় মহল্লায় যার সাথে যখন হাঁটতে হাঁটতে যেতাম, দেখতাম লোকজন হিন্দিতে বলা বলি করছে। হিন্দিটা আমি এখনো ভালো বুঝতে পারি না, কিন্তু ওরা বলছে মোটামুটি মোদ্দা কথা হলো এই যে এবার অযোধ্যায় রামজি কা মন্দির হবেই হবে। এটা কি করে সম্ভব? মানে রামায়ণ সিরিয়ালে তো কোথাও দেখায়নি যে লব ক্রুশ ওদের পৈতৃক প্রপার্টিটা বাবরকে বিক্রি করে দিয়েছে, কিংবা বাবর এসে ওটা জোর করে দখল করে নিয়েছে। যেমন কিনা আমাদের বর্ধমানের জমি জমা সমস্ত কিছু দখল হয়ে যাচ্ছে বলে যা প্রায়ই হাহাকার করে। কিন্তু সত্যি সত্যি শেষ পর্যন্ত আমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো যে স্বয়ং লাল কৃষ্ণ আডবাণীজি সারা দেশ জুড়ে রথযাত্রা শুরু করবে। তারপরেই মন্ডল কমিশনের রিপোর্ট ঘিরে উত্তাল হয়ে উঠল সারা দেশ। কত লোক আত্মহত্যা করলো। ওদিকে ইউরোপে
ইউরোপে বার্লিন ওয়াল ভেঙে যাচ্ছে, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যার প্রিয় বোমা বিস্ফোরণে মারা গেল। আর এই সমস্ত কিছু ঘটনার ফাঁক দিয়ে আমরা দেখতে পেলাম সচিন তেন্ডুলকার নামে এক বিস্ময় বালক ক্রিকেটে সুপারস্টার হয়ে উঠল, আর আমাদের চেনা শাহরুখ খান হয়ে গেল কিং খান। আর এই সমস্ত ঘটনার ফাঁক দিয়ে আমাদের অজান্তে আমাদের স্কুল পেরিয়ে আমরা কলেজ বেলার দিকে এগিয়ে যাচ্ছিলাম। না, মাঝখানে একটা ইম্পর্টেন্ট এপিসোড আছে। সেটা হচ্ছে একদিন আমরা সাইকেল চালিয়ে ফিরছি, আমি আর মুন। তো দেখছি যে এই পাড়ায় গঙ্গা পুজো হচ্ছে। ইতিমধ্যে যা রিটায়ার করে গেছে, রিটায়ারমেন্টের পরে যা দুটো প্যাশন ছিল। এক নম্বর হচ্ছে ওই ওকালতির চর্চা করা, এটা তো ছোটোবেলা থেকেই বোধহয় ভেবেছিল উকিল ব্যারিস্টার হবে। তারপরে এই বড় সংসারটা টানতে গিয়ে শেষ পর্যন্ত ওই চাকরিতেই। তা আইনের বইটই ছিল, আর ওই উকিল ব্যারিস্টারদের একটা আড্ডায় নিয়মিত গিয়ে সেসব ঘাটাঘাটিও করতো। আর এইখানটায় বসে ওই চারিদিকে গোল হয়ে লোকজন আসতো, সবচেয়ে বেশি আসতো হচ্ছে আমাদের ওখানে যারা মাছ চাষ করে ছোটো বাজারটায় সেই সব লোকেরা। ওরা একটা কি পুকুর লিজ নিয়ে কি ঝামেলা ফামেলায় পড়ে গেছিলো, সেই মামলায় পরামর্শ দিত, ফ্রি পরামর্শ। তো ওদের ওই গঙ্গা পুজোতে যাকে প্রেসিডেন্ট করেছে, ভালো কথা। তা আমরা সাইকেল চালিয়ে ফিরছি, দেখছি ওখানে দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে, সব খিচুড়ি খাচ্ছে লোকজন লাইন দিয়ে। তো মন কাউকে কিচ্ছু না বলে কাট করে সাইকেলে ব্রেক চিপে ছুটে গিয়ে বসে গেল ওখানে খিচুড়ি খেতে। আর মুন বসেছে বলে বাকিরা সবাই সৌগত রৌগত, আমি কি করি? ওদিকে মুন বসেছে আর এদিকে যা প্রেসিডেন্ট। এই ভাবতে ভাবতে আমিও গিয়ে বসে পড়লাম খিচুড়ি পাত পেয়ে। খিচুড়ি খাওয়া চলছে, খিচুড়ি পরিবেশন করছে চিমাদা, ওই যে ওকেরই চিমা, মোহনবাগানে খেলতে এসেছিল নাইজেরিয়া থেকে। না না, এ চিমা সে চিমা না, এ চিমা হচ্ছে আমাদের পাড়ার চিমা, সেই চেমার ভক্ত। ওইরকমভাবে চুল চুল কাটা রাখতো, আর সেই সঙ্গে যুব কংগ্রেস করতো, আর সেই জন্যেই যার সাথে অত খাতির। আর লোকের রেডিও টিভি সারাতো মানে এইরকম, ধরুন আপনি ঠিক করলেন যে সামনে মহালয়া, রেডিওটা তো অনেকদিন চালানো হয়নি, এবার তাহলে চিমাকে না, এবারের মহালয়া শুনতে হলে আপনাকে আগের বছর ওই বড়দিনের সময় দিয়ে আসতে হবে রেডিওটা, কারণ আপনাকে এতবার ঘোরাবে, এতবার ঝোলাবে যে হয়তো মহালয়া পারই হয়ে যেতে পারে। তো সেই চিমাদা ওই খিচুড়ি, আলুর দম, লাবড়া সবাইকে দিচ্ছে, আর আমার সামনে এসে আমাকে খিচুড়ি দিতে দিতে, কে ছোট বাবু আর একটু খিচুড়ি হবে নাকি? হঠাৎ এই ব্যাটারি চোর, এই ব্যাটারি চোর। ব্যাটারি চোর? হ্যাঁ, এই যে রেডিও সায়েন্টিস্ট 3 মাস হলো আমার ছোট রেডিওটা নিয়ে গিয়ে ফেরত দিচ্ছে না, ব্যাটারি না খুলে রেখে নিয়ে গেছে। এই 3 মাস ধরে আমার ওই ব্যাটারি ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করছে। কাকু, তাই বলে আপনি এরকম বাজারের মাঝখানে এত লোক, এই ছোট ছোট ছেলেমেয়েদের সামনে আমাকে চোর বলে ইনসাল্ট করবেন? তোকে যে জোচ্চর বলিনি, তাই তোর বাপ 14 গোষ্ঠী। সেদিন যার ফোকাসটা চিমাদার দিকে থাকায় আমাকে অত খেয়াল করেন। যখন আমার দিকে চোখ পড়লো তখন আমার খিচুড়ি প্রায় শেষ গড়াসটা মুখে তুলবো, এবার আমাকে দেখতে পেয়ে, তুই এখানে কি করছিস? তোর পড়াশুনো নেই? হ্যাঁ, যা যা বাড়ি যা, এক্ষুনি বাড়ি যা। আরে কোথায় গেল? এই এই ব্যাটারি চোর, এই ব্যাটারি চোর, এই ব্যাটারি চোর। এই চিমাদা 21শে জুলাইয়ের মিছিলে গুলি খেয়েছিল। গুলি মানে এই পায়ের পাশ দিয়ে একটু ছুঁয়ে গেছিল, পিজি হসপিটালে বেশ কয়েকদিন ভর্তি ছিল। আর তখন যা মশাই প্রত্যেক দিন বিকেলবেলা হয় ফলের ব্যাগ, নয় তো হরলিক্স, এই সব নিয়ে মানে এরকম আশ্চর্য বৈপরীত্যে ভরা যাজামশাইয়ের ছত্রছায়ায় কিংবা নাক পাশের মধ্যে থাকতে থাকতে আমরা কিশোর থেকে কবে নিজেদের অজান্তে যুবক হয়ে গেলাম। স্কুল পেরিয়ে সবাই কলেজে ভর্তি হতে শুরু করলো। আমাদের মধ্যে মুন সবচেয়ে ট্যালেন্টেড ছিল, ও চলে গেল IIT কানপুর। আর আমরা যারা মাঝারি ঝর্তি পড়তি, তারা এই সমস্ত এই শহরে কোথাও কেমিস্ট্রি, কোথাও হিস্ট্রি, কোথাও আর্টস, কোথাও কমার্স, যার ইচ্ছে ছিল যে আমাকে ওকালতি পড়াবে, কিন্তু আমি বললাম নো, আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বো। যা হয়তো একটু দুঃখ পেয়েছিল, কিন্তু সেভাবে কখনো আমাকে বাধা দেয়নি। আমি কলেজে ভর্তি হলাম, আর আমার সঙ্গী হলো আমার 2 প্রিয় বন্ধু দেবদত্ত আর সৃজিত। সৃজিত খেলাধুলায় দুর্দান্ত, মানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সমস্ত কিছুতে রাজ্য স্তরে। আর দেবদত্ত, ওরে বাবা, সে তো গুরুদেব,
মানে মহাকাশ থেকে মাছ ধরা, গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে গ্রুপ থিয়েটার, হেন কোনো বিষয় নেই যেটা ও জানে না। আর এই কলকাতার এমন কোনো সেলিব্রিটি নেই যার বাড়ির খবর, হাঁড়ির খবর ও আমাদের এনে দিত না। আর প্রত্যেকে ওকে নামে নামে চেনে। মানে পুরো সমাজটার যখন ফেসবুকায়ন হয়নি তখন ওই ছিল আমাদের গুগল। ফেসবুকায়ন মানে নায়িকার ছানা হামা দিচ্ছে, কিংবা কবি লিখতে পারছে না কারণ কোড়ে আঙুলে ব্যথা পায়ের, এইসব যখন চাইলেই ইচ্ছে করলেই দেখ। আচ্ছা, মানুষের বাচ্চা হামা না দিয়ে তো ডানা দিয়ে মারলে খবর হবে, কেন যা বলছি আমি google.com, তো ও এইরকম খবর আনতো। আর ওর হাত ধরেই আমরা এই নন্দন, রবীন্দ্র সদন, তারপর কলেজ স্ট্রিটের বইপাড়া, শোভাবাজারের গঙ্গার ঘাট, খালাসিতলা ইত্যাদির সঙ্গে পরিচিত হচ্ছিলাম। ক্লাস শুদ্ধ ছেলে মেয়ে ওকে স্যার বলতো, গুরুদেব বলতো। আমিও তো একদিন দেবু হঠাৎ আমাদের বললো, শোন, নেক্সট স্যাটারডে শনিবার সকাল 7টার সময় ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে আসবি। সকাল 7টা, ধর্মতলা বাস স্ট্যান্ড। আমরা বকখালি যাচ্ছি। বকখালি জীবনে প্রথমবার, একা একা, বাড়ির কেউ নেই, আকাশে জ্যোৎস্না ভেসে যাচ্ছে, চরাচর উত্তাল ঢেউ সমুদ্রের। আমি, দেবু আর সৃজিত, অকল্পনীয়। দেবু আমাদের বলল, আজ তোদের বৃদ্ধ সন্ন্যাসীর কাছে দীক্ষা দেওয়া হবে। না না, এর মধ্যে কোনো ধর্মীয় অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নেই। বৃদ্ধ সন্ন্যাসী, ওল্ড মং, দ্য ওল্ড মং রাম, ও তো পেগের পর পেগ আমাদের দিয়ে যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি। তখন তো আন্দাজ ফান্দাজ কিছুই বুঝি না, কখন যে নেশা মেশা হয়ে গেছে দুঃখী, মানে কিচ্ছু কন্ট্রোলে নেই। তারপর শুনলো বমি। বাড়িতে ফিরে দেখি সারা গায়ে লাল লাল চাকা চাকা র্যাশ মতো বেরিয়ে গেছে। কেউ নজর করেনি, কিন্তু ঝ্যাজার ব্যাপারটা ঠিক দৃষ্টিতে পড়েছিল। ঝ্যাজা আমাকে বলল, সারা গায়ে সব কি বেরিয়েছে গোপাল? আমার মনে হলো যে আমার একটু বিদ্রোহ করা উচিত। মানে ঝ্যাজা বলছে, ওটাকে আমি ঢাকা চাপা না দেওয়ার চেষ্টা করে সরাসরি একেবারে প্রতিবাদীর মতো বলে উঠলাম, দেবদত্তর রামায়ণ, মানে রামকাণ্ড আর কি। সমস্তটা ঝ্যাজা শুনল, শুনে উত্তরে শুধু বলল, আর কিচ্ছু না। কিন্তু কাণ্ডটা ঘটলো এর কয়েকদিন পর। দেবু আর সৃজিত আমাদের বাড়িতে এলো আলাপ করতে। তো ওই লুচি, ছোলার ডাল, আলুর দম, রাবড়ি এইসব খাওয়া দাওয়া চলছে। দেবু যেন সেদিন এসেছিল জ্যাজাকে অপমান করবে বলেই। হঠাৎ খেতে খেতে বলে উঠল, কংগ্রেস, আপনি এখনো কংগ্রেস? আরে ওটা তো একটা পারিবারিক দল, আপনি 72 থেকে 77 ভুলে গেছেন। কংগ্রেস আপনি না সেই সামন্ত প্রভুদের মতো। আপনি কথা বলায়, চালনে বলনে মনে করেন যে আপনি সবাইকে ডমিনেট করবেন। আপনার দাপটের জন্য এই আপনার এত বড় আড্ডামরা ভাইপো একদম নেলা খাপা মতো হয়ে আছে। কংগ্রেস, আরে বোফোর্সের পরেও আপনি কংগ্রেস? ছি ছি ছি। এই এত কথা রাজা চুপচাপ লুচি খেতে খেতে শুনে গেল। দেবুর যখন খাওয়া শেষ প্রায়, জ্যাজা ওই লুচি থেকে একটা ফুলকো ছিঁড়ে নিয়ে সেটা রাবড়িতে ডুবিয়ে মুখে দিয়ে হঠাৎ দেবুকে বলল, শোনো বাবা, তোমার যা হাব ভাব, চাল চলন, খাওয়া দাওয়া দেখলুম, তাতে তুমি মোটে বন্ধু বৎসল নাও। আমাদের এই গোপালটা একটু ভোলা ভালা। একে সাগরেদ করে যদি আবার বোতলের প্রোগ্রাম করো, তাহলে রাম নয় স্কচ খেও। পয়সাটা না হয় আমার থেকেই নিও। দেবু তো পুরো ঘেটে করে খানিকক্ষণ দেখে কট 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 বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু আমি বলছি, আমি তারপর থেকে আর কখনো নেশা ভাঙ সেভাবে করিনি। এমনিই দেখতে পাচ্ছেন আমি একটু ভীতু ক্যাবলা প্রকৃতির রয়েছি, এসব নেশা ফেশা। আর তারপরে না আর একটা দুঃখজনক ঘটনা ঘটলো। আমার ওই বড় মামা, বাঁশবেরিয়ার বড় মামা হঠাৎ করে মারা গেল 1 মাসের মধ্যে, কাউকে কোনো সুযোগ না দিয়ে। ক্যান্সার হয়েছিল বুকে।
বড় মামা কি খুব নেশা ভাঙ করতো? না তা তো না, কি জানি বিড়ি টিড়ি খেতে হয়তো, অথবা ওই অ্যাসবেস্টাস দূষণ। আর সেই ঘটনাটা জানার পরে না আমি আরো এমন সিটিয়ে গেলাম ওই নেশা পেশা দেখলে। আর বড় মামা মারা যাওয়ার পরে আমি হিটলারের আর একটা স্বরূপ আবিষ্কার করলাম। এমনিতে তো ওদের দু চক্ষে দেখতে পারতো না, আমাদের বাড়িতে এলে বাঙাল, এটিকেট জানে না, হ্যান ত্যান এসব তো যা তা বলতো। আরে একবার ওই বাবাই এই টিভিটা চালিয়েছিল রিমোট দিয়ে, ওর হাত থেকে কেড়ে নিয়ে কান মুলে এমন অপমান করেছিল বাঙাল বাঙাল বলে, যে ওরা তো লজ্জায় সেই বড় মামি প্রায় কাঁদতে কাঁদতে। অথচ বড় মামা মারা যাওয়ার পর এই জ্যাজাই প্রত্যেক মাসে ওদের মানি অর্ডার করে টাকা পাঠাতে শুরু করলো। আমার মা তো বেশ অস্বস্তিতে পড়ে যেত, একবার বলেই ফেললো যে বেশা থাক না, আপনার ভাই তো ওদের জন্য যা করবার করছে। না না বৌমা, তুমি না করো না। ছেলে মেয়েগুলো ছোট ছোট, সবাইকার পড়াশুনো চলছে। সকালে বাবা হারিয়েছে, ওদের দরকার আছে। সকালে বাপ হারানো যে কি তা আমি জানি। আমি আমি আবার দেখেছিলাম হিটলারের চোখে জল। শব্দ হলো, মোবাইল টোবাইল বাজলো নাকি? হয়নি না? ও তাহলে বোধ হয় বাথরুমের দিকে। যা ও যা, কি গো একটা শব্দ পেলাম, কি হলো? পড়ে টলে গেলে নাকি? যা প্লিজ সাড়া দাও, দেখো আমি তোমার পায়ে পড়ছি, তুমি বেরো, আমি নাক খত দেবো। যা গো এরকম করো না, অনেক হয়েছে। দেখো এবার কিন্তু ছেলে মানুষের পর্যায়ে চলে যাচ্ছে। ও যা প্লিজ, দেখো গবাদা কিন্তু চলে আসবে, এবার 1 ঘন্টা হয়ে গেছে। এলে কিন্তু তখন এই বাথরুমের দরজা শেষমেশ সময় ভাঙতেই হবে। আর বাথরুমের দরজা যখন ভাঙবো তখন আবার বলবে না রাস্কেল ছেলে কোনো পয়সার মূল্য বোঝে না, আমার খরচ। ও যা প্লিজ। ও আর এই হয়েছে সত্যি আমাদের এই মোবাইল ফোন, পকেটে পকেটে 1, 2, 3টে করে ফোন, 6টা 8টা করে সিম। অথচ একটা মানুষ 1 ঘন্টার ওপর বাথরুমে আটকে রয়েছে, এখনো চার্জ হচ্ছে, চার্জ। আমাদের বাড়ির ঠিক এইখানটা একটা ঢাউস কালো ফোন ছিল, বড় ফোন পুরোনো দিনের। তাতে সারা পাড়ার লোকের জন্ম মৃত্যু অন্নপ্রাশন বিবাহ সমস্ত কিছুর খবরাখবর আদান প্রদান হয়ে যেত। আর এখন এতগুলো ফোন, এত সিম, একটা কাজের সময় লোক পাওয়া যায় না। কালো টেলিফোন। হঠাৎ মনে পড়ে গেল, কলেজ টলেজ পাশ করে গেলাম, আমি ইউনিভার্সিটিতে চান্স পেলাম না। তো দেবু সৃজিত ওরা সবাই ভর্তি হয়ে গেল MA ক্লাসে। আমি বললাম করে কাঠ বেকার বাড়িতেই বসে থাকি। আর যা রিটায়ার করবার পর ওই ওকালতির সঙ্গে সঙ্গে তখন খুব শেয়ার মার্কেটের চর্চা শুরু করেছে। ওই সব বইপত্রগুলো ঘাটাঘাটি করি। আর এই ফোনে কারোর খবরাখবর এলে আমারই দায়িত্ব পড়ে। সেদিন দুপুরবেলা প্রায় 12:30 1টা ভাবছি এবার চান ফান করবো, চান ফান করে খবর। ওমা হঠাৎ আমাদের ওই ঢাউস ফোনটা ঝনঝন করে বেজে উঠল। এই রে, কার বাড়িতে আবার কি ইমার্জেন্সি হলো, আমাকেই গিয়ে খবর দিতে হবে। তো ধরলাম ফোন। হ্যালো, কিরে ভাঁড়, কেমন আছিস? কে বলছেন? তোমাকে ভাঁড় কজন বলে গোপী? গোপাল। মুন ফোন করেছে। হ্যাঁ শোন, বিয়ে করছি, চাইনিজ, আমারই ল্যাবমেট। আচ্ছা মুন যে চাউমিন খেতে ভালোবাসে, এই কথা তো আমাকে কখনো বলেনি। বললে কি আমি ওকে চাউমিন খাওয়াতাম না? কি রে, কনগ্রাচুলেশনস বলবি না? আমি আমার জন্য না হোক, সৌগতর কথা ওর ভাবা উচিত ছিল। আমার বুকে পাথর চেপে বললাম কনগ্রাচুলেশনস। উল্টো দিক থেকে শুধু শুনলাম ভাই। কথাটা যখন সৌগতকে গিয়ে জানালাম, তখনও 7 নম্বর ব্রেকআপ চলছে। ও ব্যাপারটাকে কোনো পাত্তাই দিল না, ও যেন জানেই কত আগে থেকে। আমি এই মনের দুঃখ খানিকটা ভুলতে, খানিকটা নিজেকে ব্যস্ত রাখতে কি করি ভাবতে ভাবতে দেখলাম যে আমাদের পাড়ায় একটা নতুন কম্পিউটার সেন্টার ঘটেছে। ওই যেসব বেসিক ট্রেনিং হয় না, ওই সেন্টারে গিয়ে আমি ভর্তি হয়ে গেলাম। বেসিক সব কোর্স,
তো আমার ঠিক পাশের টেবিল চেয়ারে ওইখানে এসে বসতে শুরু করলো সালমা খাতুন। অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে, আর রক্ষণশীল বলেই সমস্ত রক্ষণশীলতার সীমা ভেঙে ও বেরিয়ে আসতে চাই। তো ওর উদ্যোগেই আমাদের দুজনের মধ্যে একটা মানে ওই আর কি একটা প্রেম মতো হয়ে গেল। আর তারপর থেকে ও খালি বলে, এই চলো না রুদ্র, তোমাদের বাড়ি যাবো। খালি পাগল, ওরে বাবা কেন কি হয়েছে? আরে বাবা আমাদের বাড়িতে টাইগার আছে, আরে তুমি বুঝবে না, ও আমার মেজো যা না প্লিজ একদিন যাবো। প্রায় ওর জোরাজোরিতেই একদিন সত্যি শেষ পর্যন্ত ও আমাদের বাড়িতে চলে এলো। প্রজেক্ট। তা আমরা এইসব করছি খানিকক্ষণ বাদে বললো, বড্ড গরম লাগছে, এখানে একটু খোলা পরিবেশে যাই, চলো না। এই ছাতে যাবে? হ্যালো ছাতে? ওরে বাবা আমার তো সেই চিলেকোঠা মাথার মধ্যে ঘুরছে, আমি তারপর থেকে খুব একটা যেতামও না। না ও যার এটা পুজো করতে যাওয়ার সময়, এখন যদি ছাদে গিয়ে আমাদের দুজনকে দেখে কম্পিউটার করছে, ও তো কোনো কথাই শুনবে না। আমাকে প্রায় ঠেলতে ছাদে নিয়ে গেল, আর নিয়ে গিয়েই সেই চিলেকোঠা, রাজীব কাকার চিলেকোঠা, যেখানে আমাকে দম করে ঢুকিয়ে দিল, দিয়ে আলতো করে দরজাটা ভেজিয়ে এক ধাক্কা মারলো। আমি ছিটকে পড়লাম বিছানার ওপর, আর ও ওপর থেকে এসে আমাকে জাপটে ধরে ওঠ আমার ঠোঁটে। জীবনে প্রথমবার কোনো মহিলার ঠোঁট আমার ঠোঁটে। আমার সেই উত্তেজনা আমি ভুলে গেলাম। আমার চোখ শুধু জানলার বাইরে। এটা হিটলারের পুজো করতে আসার সময়, যদি কোনোভাবে আমাদের এইভাবে দেখে ফেলে তাহলে যে কি হবে, এই ভেবেই আমার বুক ডিপ করছে। আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হিটলার ছাদে এসে কিছু একটা আন্দাজ করতে পেরেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকে এলো। আমি বললাম, যা সালমা খাতুন। আপনারা কি বিবাহ করবেন বলে মনস্থির করেছেন? উত্তরে সালমা কি বলেছিল সেটা আমার এখন আর মনে নেই, কিন্তু ও আমাকে বলেছিল যে আমার জ্যাজা শুধুমাত্র শেয়ার মার্কেট আর ওকালতিই বোঝেন না, প্রেম আর চুমু নিয়েও নাকি তার অগাধ জ্ঞান। কি করে এটা সম্ভব হলো কে জানে। এরপর থেকে সালমা যখনই আমাদের বাড়িতে আসতো, আমার সঙ্গে কম জ্যাজার সঙ্গে বেশি গল্প করতো। আর আমি ওদের দুজনকে গল্প করতে দেখে খালি আমার মনে হতো এই যেন সপ্তপদী সিনেমায় সুচিত্রা সেন আর ছবি বিশ্বাস বসে উত্তম কুমারের বিয়ের মেনু কার্ড তৈরি করছে। জ্যাজা তো কোনোদিন সাম্প্রদায়িক টাইপের ছিল না, পুজো আচ্ছা করতো সে তো অনেকেই করে, কিন্তু এই হিন্দু মুসলিম প্রেমিকার মাঝখানে এইরকম কালা পাহাড়ের মতন কেন যে দাঁড়িয়ে গেল। সালমার মধ্যে কিন্তু আমি একটা বেশ পরিবর্তন লক্ষ্য করছিলাম। মানে ওকে নিয়ে যখনই আমি কোথাও বেড়াতে যেতাম বা কোথাও এই বেড়াতে মানে এই কোনো খেতে, মানে আজকালকার মতন এরকম রেস্টুরেন্টে যাওয়ার পয়সাই থাকতো না, রেস্টুরেন্টই ছিল না এত কলকাতা শহরে। ওই আর কি একটা ডবল এগ চিকেন রোল হয়তো দুজনে হাফ করে খাচ্ছি, ও প্রথমে গিয়ে বলবে দাদা হালাল করা। আমার না খুব খারাপ লাগতো। তারপর আমার বন্ধুদের সাথে গিয়ে আলাপ করালে ও প্রথমে বলবে নমস্কার আমার নাম মিষ্টি, কিছুতেই ওর সালমা নামটা বলবে না। তো একদিন এইরকম একটা দোকানে গিয়ে হালাল করেছে, আমি খুব বিরক্ত, সালমা কি হচ্ছে কি এটা, হালাল। সালমার মধ্যে যে একটা আগ্নেয়গিরি লুকিয়েছিল আমি সেদিন আবিষ্কার করলাম। এত বড় বড় বিস্ফারিত চোখ, আর সেখান থেকে মুখ দিয়ে মনে হচ্ছে যেন লাভা বেরিয়ে আসছে। ও আমাকে বললো হ্যাঁ হয়, জানতে হয়, কারণ যখনই লোকে জানতে পারে আমার নাম সালমা খাতুন তখনই জানে না ও তার মানে তো গরুর মাংস খায়। যখনই জানে হায়দার নামে আমার একটা দাদা আছে, ও তার মানে তো সে কোনো উগ্রপন্থী দলের সঙ্গে যুক্ত। আর যখনই জানে যে আমার বাবা বিভিন্ন জেলায় ঘুরে চাকরি করেন, তার মানেই তো আমার বাবার 4টে বিবি 4টে সংসার। আমার সঙ্গে তোমার জীবন মিলবে না রুদ্র, আই এম সরি, আমাদের পৃথিবীটা আলাদা, আই এম সরি রুদ্র, প্লিজ। সরি? আলাদা? সালমা চলে গেল। আমিও বুঝতে পারলাম যবে থেকে এই দেশটা হিন্দুস্তান করে চিৎকার করতে শুরু করলো, তবে থেকে এই সালমারা যারা রক্ষণশীলতার বেড়া ভাঙতে চায় তারা আরো বেশি করে নিজেদের রক্ষণশীল করে ফেলে। তো আমি এই সালমার দুঃখ ভুলতে বা নিজেকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন জায়গায় সিভি দিচ্ছিলাম, চাকরি বাকরির চেষ্টা করছিলাম, একটা চাকরি পেয়েও গেলাম সম্পূর্ণ নিজের চেষ্টায়। না সম্পূর্ণ নিজের নয়, এখানেও যা আছে আসলে একটা শেয়ার কোম্পানি, তো এখানে শেয়ারের ট্রেডিং হতো বা কেনা বেচা হতো। আমি ওই জ্যাজার যেসব শেয়ারের বইপত্র পড়েছিলাম ওই ফান্ডাতেই হয়ে গেল। তা সেখানে গিয়ে দেখলাম লোকজন যারা চাকরি করে নিজেরাও শেয়ারে কেনা বেচা করে, আমিও করছিলাম। প্রথম ভালোই লাভ হচ্ছিল, হঠাৎ
দেখি আমার নামে কিভাবে যেন 1.5 লাখ টাকা লোন হয়ে গেছে, আর লোনটা আমাকে পরদিন সকালেই শোধ করতে হবে। আমার তো মাথায় হাত। আরে বাবা, সবে কদিন মাত্র আমি চাকরিতে জয়েন করেছি, মানে কয়েক মাস হয়েছে, সেরকম কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমি কার কাছে হাত পাতবো, কে আমাকে ধার দেবে? আর বাড়িতে গিয়ে যদি বলি ঝ্যাঝা বাবা আমার যে কি হবে, তাও যাই হোক, আমাকে তো না হলে তো জেল হবে। তো আমি দুরু বক্ষে বাড়িতে ফিরে, সেদিন বাবাও রয়েছে জ্যাজাও রয়েছে, বাবাকে গিয়ে সব বললাম। জ্যাজা পাশ থেকে শুনছিল। বাবা সবটা শোনার পরে আমাকে ঠাস করে এক চড় মারলো, আমি ছিটকে পড়লাম জ্যাজার পায়ের সামনে। তারপর বাবা বলল, কুলাঙ্গার, লজ্জা করে না, আত্মামরা ছেলে, লোকের কাছে ধার করে বাড়িতে এসে হাত পাচ্ছে, এত বড় হয়ে গেছে, কোনো মানুষ হয়নি। খবরদার বলে দিচ্ছি ছোট, আমি জীবিত থাকতে কেউ কখনো এই গোপালের গায়ে হাত দেবে না। চুপ করো তো তুমি। গোপাল 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 এই করে করে ছেলেটা আমার সামালক হলো না। হলো না তো হলো না, কি হয়েছে তাতে? শেয়ারে লস খেয়েছে, এই তো আমি আছি, আমি দেখছি। এই গোপাল, নেই জল খা খানিকটা, আর কালকে আমি তোর অফিসে যাব। অপদার্থ কোথাকার, এত বড় ছেলেকে ধরে ধরে মারছে, কমিউনিস্ট হয়েছে, কমিউনিস্ট যা তা একেবারে। পরদিন জ্যাজা সত্যি সত্যি আমার অফিসে গেল। না, ওই সাহেব কোম্পানির বড় কর্তার মতো স্যুট ফুট পরে নয়, একেবারে পাতি একটা পাঞ্জাবি পাজামা পরে টরে। তো অফিস শুদ্ধ লোক। তো জ্যাজাকে দেখে সে কি খিল্লি, বলছে ভাইপো নেলা খাপা আর জ্যাজা সুপার খেপা। হ্যাঁ, মানে ভাইপো নম্বরই জ্যাজা, এই সব যা তা। আমার খুব খারাপ লাগছে, খুব অপমানিত মনে হচ্ছিল, শুধু নিজের জন্য না, জ্যাজার জন্য। আরে লোকটার আন্ডারে 2-3 হাজার মানুষ চাকরি করতো, আর সেটাকে না পাত্তা দিস, ঠিক আছে মানলাম তোরা অনেক বড় চাকুরে টাকুরে হয়েছিস, কিন্তু মানুষের বয়সটাকে একটা রেসপেক্ট করবি না? তো জ্যাজার কাছে দুপুর 2টোর সময় আমাদের কোম্পানির বড় কর্তা এলেন। বড় কর্তা এসে বললেন, মিস্টার রয়, আমার মনে হয় যে আপনার এবার ছেড়ে দেওয়াই উচিত, মানে আপনার যাতে লস না হয় সেই জন্য। এরকম পাঞ্চিবনের ভঙ্গিতে কথা বলতে, আচ্ছা দেখছি। তারপরে এটা কি জিমারসান না জ্যাগারসান না জ্যাকসান, বাবার জন্মে কেউ নাম শোনেননি, এইরকম একটা এয়ারলাইন্স কোম্পানিতে ওই যে ছেলেটা কম্পিউটারে করে। আরে 2:30-এর সময় খেলা গেল ঘুরে, ওই যাবতীয় লোনের টাকা শোধ করে আরও এক্সট্রা আমরা 15,000 টাকা প্রফিট করে আমি আর আমার জ্যাজা বাড়িতে ফিরে এলাম। আর বাড়িতে ফিরে আসবার পরেই জ্যাজা ফরমান জারি করে দিল। শোন, তোর এই অফিসটা না একদম ভালো না, লোকগুলো সমস্ত ফেরেববাজ, একেবারে ফালতু লোক সব। তুই এই চাকরিটা ছেড়ে দে, রিজাইন করে দে, আমি বলে দিলাম, একদম তোকে এই চাকরি করতে হবে না। জ্যাজার আদেশ দিলাম। নিজের চেষ্টায় অনেক কষ্টে পাওয়া চাকরি দিলাম। আর সেদিনই টিভিতে দেখাতে শুরু করলো সিঙ্গুরে চাষিদের তাড়া করছে সরকারের পুলিশ। আমার বাড়ির পরিবেশ একদম বদলে গেল। বাবার মুখ চোখ সবসময় রক্তচক্ষু হয়ে থাকে, কি যেভাবে কে জানে না, একটা বিরাট টেনশন, ওই হল্লা চলছে এতে। সেসব ঘটনা তো আপনারা জানেন, সিঙ্গুর নন্দীগ্রাম পরপর ঘটনা ঘটে চলেছে। আমি সেগুলো নিয়ে কিছু বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে আমার বন্ধু দেবুর ফোন এলো, দেবদত্ত। ও একদিন ফোন করে আমাকে বলল, শোন, কাল দুপুর 12টায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের একটা মিছিল বেরোবে, যদি মনুষ্য সন্তান হোস তাহলে ওই মিছিলে চলে আসিস। আমি না প্রথমে একটু ঘাবড়ে গেলাম, এমনিতেই তো আমি অর্ধেক জিনিস বুঝলাম, নাগরিক সমাজ ফমাজ, এই আবার কি আর্য সমাজ, তারপরে ব্রাহ্ম সমাজ, এরকম নতুন কোনো ধর্মীয় সম্প্রদায় টম্প্রদায় নাকি, পরে বুঝেছিলাম যে ব্যাপারটা আসলে সুশীল মানুষ। যাই হোক, তো এবার আমি তো পড়ে গেছি দোটানায়, কি করি? মানে একদিকে বাবা, তার মাথার ওপর জ্যাজা, আবার আরেকদিকে আমার গুরু, মানে যাব কি যাব না, যাব কি যাব না, এই করতে করতে শেষ পর্যন্ত আমি চলেই গেলাম। মিছিলের ব্যাপারে আপনারা সকলেই জানেন, কেউ গেছেন, কেউ যাননি, কেউ দেখেছেন, কেউ প্রতিবাদ করেননি, বা কেউ সবার একটা মতামত ছিল, সেটা নিয়ে বেশি কথা বলছি না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমি মিছিলে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছে কে যেন আমাকে ফলো করছে। মানে আমি ডান দিকে গেলে ডান দিকে যাচ্ছে, আমি যদি সামনে যাই সে আমার পিছু পিছু আসছে, আবার বাঁদিকে গিয়ে চুপটি করে দাঁড়িয়েছি, আমার পেছনে এসে, কে বলুন তো? জ্যাজা।
চিমাদা, ব্যাটারি চোর চিমা। কেন বলুন তো? আমি ওকে পয়সা দিয়ে ফিট করেছিলুম। হ্যাঁ, আমাদের গোপালের মিছিলে হাঁটতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কে ওকে রক্ষা করবে? চিমা, মিছিল এক্সপার্ট চিমা। আমার জীবনে প্রথমবার একটা সাবালক হওয়ার চেষ্টা, নিজের পায়ে একটা প্রতিবাদের রাজপথে যাওয়ার চেষ্টা, সেটাও রিমোটে কন্ট্রোল করে গেল আমার। চাচা চাচা চাচা। তারপরের কাণ্ড আপনারা সবাই জানেন যে 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন হলো, পরিবর্তনের সরকার এলো। আমাদের বাড়িতেও একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল। হ্যাঁ, জ্যাম্মা হঠাৎ করে মারা গেল ঘুমের মধ্যে, ম্যাসিভ হার্ট অ্যাটাক। আর এই জ্যাম্মা মারা যাওয়ার পরে আমি জ্যাজার মধ্যে আর একটা মানুষকে আবিষ্কার করলাম। মানে জ্যাম্মার ঘাট কাজ, শ্রাদ্ধ, নিয়ম ভঙ্গ, এই প্রত্যেক দিন মানুষটা যেভাবে দাঁড়িয়ে থেকে থেকে লোকজনকে আপ্যায়ন করছিল, কে বলবে এর স্ত্রী মারা গেছে, মনে হচ্ছিল কেটারিং কোম্পানির ম্যানেজার। আরে নিয়ম ভঙ্গের দিন, তখনও বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সন্ধেবেলা সে চলে গেল গটগট গটগট করে, হাতে লাঠি কাঁধে চাদর নিয়ে ওই উকিল ব্যারিস্টারদের একটা আড্ডায়। কেন না, ওখানে তখন ওই খুব চর্চা হচ্ছিল না যে শ্বশুর গুন্ডা লাগিয়েছে, জামাইকে খুন করবে বলে না কি করবে, এরকম একটা খুব খবর টবর হয়েছিল। সেই মামলা কোন দিকে যাচ্ছে, কোন ধারায়, এই সমস্ত চর্চা করতে ওই আসলে আমার যেটা মনে হয়েছিল, যা বোধহয় আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। আমার বয়সটা বেড়ে যাচ্ছে, বিয়ে থাওয়া হচ্ছে না, প্রায় আক্ষেপের স্বরে বলতেন, কোন খপ্পরে আমার বিয়ে হবে, এই চিন্তায় চিন্তায় শেষ পর্যন্ত সত্যি সত্যি আমার জন্য পাত্রী দেখে ঠিক করে ফেললো যায় ওই উকিল ব্যারিস্টারদের যোগাযোগের মাধ্যমেই। ওই এক্স মিলিটারি ক্যাপ্টেনের মেয়ে সমর্পিতা। আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ে হবে, এইটা ভাবতে ভাবতে কখন দেখলাম যে দিরাগমন পর্যন্ত হয়ে গেছে। অথচ এই বিয়ে থেকে দিরাগমনের মধ্যে আমার সঙ্গে সমর্পিতার সম্পর্ক তৈরি হয়েছিল, মানে স্বামী স্ত্রীর মধ্যে মিনিমাম যতটুকু সম্পর্ক কল্পনা করা যায় তার চেয়েও মিনিমাম। আরে কি করে হবে, সমর্পিতার যে প্রচন্ড বাতিক, মানে সোমবার দিন কলা খাবে না, মঙ্গলবার দিন পুবের জানলা বন্ধ, বুধবার দিন বেগুন নিষিদ্ধ, বৃহস্পতিবার গম্বল, এই সব আর কি। আর সেই সঙ্গে আমার শাশুড়ির টেলিফোন, ওরে বাবা রে বাবা, প্রতি মিনিটেই প্রায়। মানে আমাদের এই সংসারটা যেন কেওড়াতলা মহাশ্মশান, আর উনি হচ্ছেন কমিশনার অফ পুলিশ, এখানকার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করে যাচ্ছেন। এই বিয়ের কয়েকদিন পর, মানে আমাদের দিরাগমন তখন হয়ে গেছে, এমন সময় একদিন আমার শ্বশুর মশাই এলেন। উনি আবার বিশিষ্ট গো বিশারদ, মানে গোমাতার সেবক আর কি। গো বাড়িতে যজ্ঞ হোগ্য হবে, সেই যজ্ঞে নেমন্তন্ন করতে আমাদের সবাইকে। এখন জ্যাজা হচ্ছেন আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, কাজেই জ্যাজাকে উনি অনেক কিছু বললেন। গোমাতা আমাদের কেন সম্পদ, কেন আমাদের তাকে পুজো করা উচিত, কিভাবে আমাদের গোধন রক্ষা করতে হবে, এই ইত্যাদি ইত্যাদি। জ্যাজা সব শুনে গেল চুপ করে তাকিয়ে। তারপরে যখন উনি উঠে যাচ্ছেন, হঠাৎ জ্যাজা আমার শ্বশুরমশাইকে বলল, বেআই মশাই, আপনি তো দেখছি একজন বিশিষ্ট দপররুগ। কি বললো কথাটা আমি ঠিক মানে বুঝতে পারলাম না। শ্বশুরমশাইয়ের মুখ দেখে বললাম, উনি বুঝলেন না, উনি হ্যাঁ হ্যাঁ করতে করতে চলে গেলেন। আমিও হ্যাঁ 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 করতে করতে, না মানে ভালো ইংরেজি জানে, সংস্কৃতও জানে, আমি সেটা জানি, কিন্তু সাহেব কোম্পানির কর্তাটা কি ছাড়লে তুমি বলো তো, কি দপররুগ, এটা কি ফ্রেঞ্চ? তাহলে উল্টো, দপররুগ মানে গরুর পদ। এই কথা বলা মাত্র পাশে দাঁড়িয়েছিল সমর্পিতা। ও সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে সুটকেস নিয়ে আমাদের বাড়ি থেকে সেই যে চলে গেল, আর কোনোদিন ফিরে এলো না। আমার শাশুড়ি আমাকে বলেছিলেন, হ্যাঁ আমার মেয়েকে পাঠাতে পারি, কিন্তু একটাই মাত্র শর্ত, তোমার ওই জ্যাজাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে। বৃদ্ধাশ্রম? জ্যাজা বৃদ্ধাশ্রম?
এই বাড়ির প্রতিটা জানালায়, দরজায়, মেঝেতে, কড়িকাঠে যে মানুষটা শেকড় বাকড় ছড়িয়ে রয়েছে তাকে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। আমাকে একদিন সৌগত ফোন করেছে, ওর তখন 19তম ব্রেকআপ চলছে। তো আমি সৌগতকে বললাম, জানিস তো একটা বউরাম চলে গেছে, শাশুড়ি এই বলেছে। বলে দাঁড় পাগলা, বউ গেলে বউ পাবি, জ্যাজা গেলে জ্যাজা পাবি না, চেপে যা। তারপর থেকে এইরকমই চলছে আর কি আমার। সমর্পিতার সঙ্গে আর সেরকম কোনো, ওকে আজকাল প্রায় আমি টিভিতে দেখি কী সব একটা বাহিনী ফাইনি করেছে, হ্যাঁ। আর ওই মিছিল ফিছিল, ও তো আসলে সেন্ট্রাল স্কুলে পড়েছে, ইংরেজি হিন্দি টিভিতে এইসব বিষয়ে বক্তৃতাও দেয় নানান রকম রাজনৈতিক বিষয় নিয়ে। আর সেই সঙ্গে ওর কপালে সবসময় দেখি একটা প্রায় মেরি বিস্কুট সাইজের সিঁদুর। এটা কার জন্যে পরে, আমার জন্য তো নয় জানি। এইভাবেই চলছে আর কি আমার ব্যাপারটা। আর এদিকে বাবাও বামফ্রন্ট কয়েকটা ইলেকশনে সেইভাবে হাওয়া তুলতে পারলো না বলে ঘর থেকে বেরোনোই প্রায় বন্ধ করে দিয়েছে। ওই কালো কফি খায় আর কি সব ওই ল্যাটিন আমেরিকার সাহিত্য ফাহিত্য বলে কি পড়ে, আমি কিছু বুঝিও না সেসব। সারামাগো মার্কেস ফার্কেস সে নাম শুনলেই কীরকম একটা লাগে। মাই আমাদের এই পুরো সংসারটাকে চালান আর কি, চালিকা শক্তি। মানে কার হরলিক্স, কার গরম জল, কার কালো কফি, উনি যোগান দিয়ে যান। তো আমি যখন প্রায় এরকম বেকার দিন কাটাচ্ছিলাম, হঠাৎ আমার ছোট মামাতো ভাই, ওই যে সেই বাঁশবেরিয়া ছিল না, হ্যাঁ, তো ওই বাপ্পা এসে একদিন আমাকে বলল, ও বামফ্রন্ট থাকাকালীনই জেলার বেশ একটা নেতৃস্থানীয় খুব করিতকর্মা ছেলে। তো বললো, যতদিন আমরা ক্ষমতায় ছিলাম সকাল থেকে রাত অবধি লোকের খালি ফোন অ্যাটেন্ড করো, ফোনের এই চাই ওই চাই, ফ্রাস্ট্রেটেড লাগতো। আর যবে থেকে সরকার চলে গেল কেউ আমাকে ফোন করে না, আরও বেশি ফ্রাস্ট্রেটেড লাগে। তো এই ফ্রাস্ট্রেশন কাটানোর জন্যে ও একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করেছে। তো লোকের জন্মদিন, ছোটোখাটো পার্টি এইসব সামলায় আর কি। তা ব্যবসাটাকে বড় করতে চাইছে, কিন্তু ওর যেটা প্রবলেম সেটা তো হচ্ছে ওর বামফ্রন্টের শিক্ষা ব্যবস্থার ইংরেজি, সেই বিদ্যা নিয়ে তো আর কর্পোরেট হ্যান্ডেল করা যায় না। এই ব্যাপারে আমি নেসফিল সাহেবের কাছে ঋণী। তো ওই এই কারণে আমাকে ওর ব্যবসার পার্টনার করে নিল। তা আমরা দুজনে মিলে এখন বেশ ভালোই সামলাচ্ছি, ছোটোখাটো মিটিং, পার্টি, জন্মদিন। এই তো সেদিন আমরা ওই মুর্শিদাবাদের ওখানে এক নেতার জন্মদিন করে এলাম, প্রায় 4000 লোকের। মানুষের এখন কত টাকা না, জন্মদিনেও মধ্যবিত্ত ঘরেও 4000 লোক, অবশ্য নেতারা মধ্যবিত্ত, যাই হোক। তো কি বলছিলাম জানো, হ্যাঁ, তো এইসব সামলাই টামলাই আর কি। সেই সঙ্গে রোজকার এই ছোটোখাটো কুচকার ঝামেলা। এই সেদিন দেখুন না, সেদিন আমরা গেছিলাম ব্যারাকপুরে, গঙ্গার ধারে একটা বড় এরকম রিসর্ট মতো রয়েছে, ডাক্তারবাবুদের একটা কনফারেন্স হবে। তো সেই কনফারেন্সে গেছি, তো মালপত্র সব নামানো হচ্ছে, হঠাৎ মাটি ফুঁড়ে দুটো ছেলে আমাদের দিকে এসলো। ওই তো চই বাবা, কিচ্ছু হবে না বাবা, এই তাকাবি না, চোখ গেল। আমাকে তো ছোটোবেলা থেকে কেউ কখনো এরকম মানে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলেনি। আমার খুব অপমানিত লাগছে, গা রিডি করছে। শোন, 10,000 টাকা দিবি আর 1 পেটি বিয়ার দিবি, নাহলে কিন্তু সব কাজ বন্ধ। আমার এত রাগ হলো না যে আমরা একটা কষ্ট করে ব্যবসা করবার চেষ্টা করছি, দাঁড়ানোর চেষ্টা করছি, আর কোত্থেকে দুটো ভুইফোর তোলাভাজ এসে এই করছে। বাপ্পা কিন্তু খুব স্মার্ট, ও বলছে বস 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 দেখছি, বস বস ঠিক আছে, এসো 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 বস এসো। আমি তখন কি করি কার কাছে আমার এই রাগটা উগরে দিই এই ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মনে হলো দেবদত্ত, সে এখন বিরাট ব্যাপার, টিভিতে চ্যানেলে চ্যানেলে টক শোয়ে বসে, নেতা মন্ত্রীদের সঙ্গে ওর ছবি বেরোয় কাগজে কাগজে। আমি দেবুকে, মানে ওকে যাকে বলে এখন বিদ্যোজ্জন আর কি, তো বিদ্যোজ্জন দেবুকে ফোন করলাম। ফোন করে ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বললাম, দেবু দেখে যা, এই তো তোর পরিবর্তনের ছিরি, দেখে যা, আমরা একটা সৎভাবে ব্যবসা করবার চেষ্টা করছি, আমাদের বলছে তোলা তোলা, দেখে যা। সবটা ঠান্ডা মাথায় শুনলো, উত্তরে শুধু বলল দেখছি, কাট। কিন্তু ও যে সত্যিই একটা বিগ কিছু হয়েছে বুঝলাম আধ ঘন্টার মধ্যে। যে ছেলেগুলো এতক্ষণ চমকাচ্ছিল তারাই স্যার করছে, তারাই সব মালপত্র নিয়ে দোতলায় পৌঁছে দিচ্ছে, 5 ফরমাস খাচ্ছে, লাঞ্চের প্যাকেট দিলে পর্যন্ত খাচ্ছে না। আমি বললাম আরে বাবা, এ কি হলো রে। আর তারপরে যখন বিকেলবেলা যাচ্ছে প্রায় হাতে পায়ে ধরে তাদের কিছু বকশিস দিলাম, তবে আপদরা বিদায় হলো। এই হয়েছে আমার এখন
জীবন এই সব ট্যাকেল করে যাওয়া। তো এই জন্মদিন ট্যাকেল করতে করতে মনে হলো আরে সুবিনয় কাকুর জন্মদিন এসে গেছে না, মাঝখানে তো 2 বছর কোভিড করে হয়নি। আমার মা আমি দেখেছি ছোটোবেলা থেকে সুবিনয় কাকুর জন্মদিনটা আমাদের বাড়িতে করতো। বলতো একা মানুষ কেউ নেই, নিজের সব ছাত্রছাত্রীর জন্মদিন মনে রাখে, প্রত্যেক জন্মদিনে দেখ না তোকে এসে কিছু না কিছু দিয়ে যাবে, হয় রং পেন্সিল নয় কবিতার বই, এই সমস্ত। সে কবে পড়েছে, পাশ করে গেছে, ছাত্রছাত্রীরা দেশ বিদেশে সব চলে গেছে, তারা কেউ মনে রাখেনি। আসলে মানুষ যাকে ভালোবাসে সে তো মনে রাখে না, যে ভালোবাসে সেই মনে রাখে। তো সুবিনয় কাকুকে ওই জন্য আমার মা খুব খাতির করতো, আর প্রত্যেক জন্মদিনটা আমি ভাবলাম এটা আমার কর্তব্য, আমার শিক্ষক আমায় কত ভালোবেসেছে, বাংলা পড়িয়েছে। ভাবলাম যাই দেখি সুবিনয় কাকুর বাড়িতে গিয়ে। তা সুবিনয় কাকুর বাড়িতে গিয়ে দেখি আরে বস, বাড়িতে সুবিনয় কাকুকে আলাদা করে দিয়েছে ওর ভাইপো ভাইজিরা। স্বাভাবিক, বয়স হয়েছে, এখন রোজগার নেই, কি করে রোজগার থাকবে? সুবিনয় কাকু পড়ায় বাংলা, আর এখন মোটামুটি সঙ্গতি আছে, এইরকম পরিবারের কোনো ছেলে মেয়ে কি আর বাংলা পড়ে? আর যারা পড়ে তাদের কাছে হাত পেতে পয়সা নিতে সুবিনয় কাকুর বিবেকে বাঁধে। ফলে লোকটা এখন বেকার, ফালতু, বয়স হয়ে গেছে, পরিশ্রম করতে পারে না, রোজগার নেই, এইরকম লোক তো মরলে সংসারের লোকেরা। দেখলাম সুবিনয় কাকুর ঘরে তালা দেওয়া, আমার মনটা খারাপ হয়ে গেল, খিচড়ে গেল। সাইকেল চালিয়ে ফিরে আসছি, দেখি ওই 5 টাকার ডিম ভাতের ক্যান্টিন চলছে, সব লোকজন দাঁড়িয়ে আছে। আরে কাকে দেখলাম আমি, কে দাঁড়িয়ে আছে? আমাকে দেখে হাতে 2টো সাদা প্লাস্টিকের বাটি আড়াল করে চলে যাচ্ছিল, আবার দাঁড়িয়ে ফিরে এলো আমার সামনে। সুবিনয় কাকু, এক্স নকশাল, ডিম ভাতের লাইনে। আমার চোখে চোখ রেখে বলল, ভালো, এখানে ব্যবস্থা খুব ভালো, রোজ রোজ রান্না বান্নার ঝামেলা আর 5 টাকাতেই হয়ে যায়, ভালো। ভালো? ভালো? আচ্ছা আমারও তো কেউ নেই, মানে যা কদিন, আর বাবা মা তো কারুর চিরকাল, ভবিষ্যতে কেউ আমার জন্মদিন করবে। হ্যাঁ আমার বোন খুশি, ও তো আমেরিকায় থাকে, ওর যদি বিয়ে করে ছেলে মেয়ে হয়, ওরা কেউ আমাকে চিনবেই না হয়তো। মাসবেরিয়ার ওরা অবশ্য আছে, কিন্তু ভালো। এই ভেবে, নিজের ভবিষ্যৎ ভেবে কি হবে, কে দেখবে, আমার মনটা এত খিচড়ে ছিল। এমন সময় যা এসে আমাকে জিজ্ঞেস করলো, গোপাল, অগোপাল, কি হয়েছে বাবা? বল না, তুই আমাকে বল, তোর কি হয়েছে? আমি আমার ভবিষ্যৎ ঘিরে উৎকণ্ঠা, কে হবে না হবে, মন খারাপ, এই সমস্ত কিছু যাকে বললাম। শুনে যা বলল, তুই কি এমন কুই কুই করছিস? তে আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দে। জীবন খালি আমাকে এটা করে দে, আমাকে ওইটা করে দে, ছেলে পুলে বাপু কোনো কাজ বললে পারে না। স্বার্থপর, শুধু নিজেরটুকু ছাড়া তুমি কারোর জন্য কোনোদিন চিন্তা করোনি। নিজের খাওয়া, নিজের ঘুম, নিজের ওষুধ, নিজের ডাক্তার, ফেসবুক করবে, ফেসবুক। একটা মানুষের অনুভূতি, আবেগ, এসব তুমি কিচ্ছু বলো না, কিচ্ছু না, তুমি স্বার্থপর। এই বলে মাথাটা এত বড় হয়ে গেল না, আমি মাথাটাকে শান্ত করবার জন্যে ওই মোবাইল ফোন নিয়ে ওই সব নেটফ্লিক্সের মধ্যে ঢুকে গেছিলাম, আর তাতেই খেতে দিতে দেরি। তারপর থেকেই তো এই বাথরুম কাণ্ড আর এইসব আমার নিজেকে স্টেডি রাখতে আবার ফোন, বাবারে কে করছে এত রাতে? আমি কিভাবে জানানো যায় সবাইকে মেসেজ করব না? যা এখনো হ্যালো, কে, কি ডেলিভারি? আচ্ছা এ কি সারা রাত ধরে এখন কলকাতা শহরে ডেলিভারি চলে নাকি আপনার? হ্যাঁ, ও সুইগি, হ্যাঁ বলুন। হ্যাঁ 4 নম্বর। না ভাই আপনার ভুল হচ্ছে, আমাদের বাড়ি থেকে কেউ কোনো খাবারের অর্ডার দেয়নি, ওটা 44 হবে। হ্যাঁ কি নামে আছে বলুন তো, কি নাম, কি? হ্যাঁ
টিকে রায়, হ্যাঁ হ্যাঁ টিকে রায় আমার জ্যাঠা ঠিকই। না না তিনি কি, আরে তিনি বাথরুমে আটকে রয়েছেন। আপনি আপনি ভুল, অনলাইনে পেমেন্ট হয়ে গেছে ভাই। ডেলিভারির ফাঁকে ফাঁকে কি আপনি একটু আধটু টেনেও থাকেন? আর লোক আপনাকে আশ্চর্য, কি আলফাল আজে বাজে কথা বলছেন, আলতু ফালতু যা তা খুশি বলে যাচ্ছেন। এতে আপনাকে যাতা নয়, যাতা নয়, ও ঠিকই বলছে। ওকে জিজ্ঞেস কর কখন আসবে নলেন গুড়ের কড়াপা। বাথরুমে বসে এই স্মার্টফোনে অর্ডার দেওয়া প্র্যাকটিস করছিলুম, তাই তো বেরুতে দেরি হলো। তুই রাগ করিসনি বাবা, তোর জন্মদিন বলে কথা, সন্ধেবেলায় কুই কুই করছিলি না? জেজা জেজা জেজা, আমার জন্মদিন তো এখনো 11 মাস বাকি আছে জেজা। আরে তাতে কি হয়েছে, ধরে নে না আজই। 11 মাস যদি না বাঁচি, জেজা